অনুষ্ঠানের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন। ধন্যবাদ। জনাব ভূঁইয়া, আমি যেহেতু আপনি এই জুলাই আন্দোলন থেকে শুরু করে, মানে 1 বছর আগে যে আন্দোলনটা একটা পরিণতি পেয়েছে, সেটা থেকে শুরু করে সরকারে থাকার কারণে আপনি অনেক বিষয়ে কালের সাক্ষী, সেজন্য আপনাকে একটু শুরু থেকেই একটু শুরু করতে চাই। জনাব আসিফ মোহাম্মদ সজীব ভাই, আপনি কি করে উপদেষ্টা হলেন? মানে আমি প্রশ্নটা এরকম করে করি, আপনার নাম উপদেষ্টা হিসাবে কে প্রস্তাব করলো, বা কিভাবে আপনি উপদেষ্টা পরিষদে গেলেন? 5 আগস্টের পর যখন সরকার গঠন প্রক্রিয়া চলছিল, 5 থেকে 8ই আগস্ট এই সময়টাতে, 5 আগস্টে আমরা সবাই একটা জায়গায় তো একমত ছিলাম যে প্রধান উপদেষ্টা হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু বাকিদের বিষয়টা ঠিক ছিল না। তবে আমাদের কিংবা তখনকার যারা সমন্বয়ক, সবার একটা এক্সপেরিয়েন্স হচ্ছে, দেখা গেছে আমাদের 69-এর গণঅভ্যুত্থানে ছাত্রদের অবদান আছে, 90-এর গণঅভ্যুত্থানে ছাত্রদের গুরুত্বপূর্ণ অবদান আছে, তারা জীবন দিয়েছে। কিন্তু পরবর্তীতে দেশ গঠন প্রক্রিয়ায় বা সেটাতে ছাত্রদের অংশীদারিত্ব না থাকার কারণে দেখা গেছে যে ছাত্রদের ভাগ্যের আসলে কোনো পরিবর্তন হয় নাই। আর একটা বিষয় ছিল, সেটা হচ্ছে গণঅভ্যুত্থানের পরে আমরা যখন উপদেষ্টাদের তালিকা নিজেরাও করছিলাম, আরো বিভিন্ন জায়গা থেকে স্টেক হোল্ডারদের থেকে নিচ্ছিলাম তালিকা, তো দেখে আমাদেরও অতটা শিওর হতে পারছিলাম না, কারণ আমরা তো তাদেরকে ব্যক্তিগতভাবে চিনতাম না, আমরা হয়তো টিভিতে দেখেছি বা অনেককে দেখিও নাই। শিওর হতে পারছিলাম না যে তারা কতটুকু এই গণঅভ্যুত্থানকে ধারণ করে কাজ করবে। তো সেই জায়গা থেকে আমার যতদূর মনে পড়ে 6 কি 7ই আগস্ট, হ্যাঁ, টিএসসি তে আমাদের 158 জন সমন্বয়ক সহ আরো যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তাদেরকে নিয়ে একটা বৈঠক ছিল। তো ওই বৈঠকেই মোটামুটি সবাই প্রস্তাব করে যে আমাদের মধ্য থেকে বা ছাত্রদের মধ্য থেকে উপদেষ্টা পরিষদে যাওয়া উচিত। এবং সেখানে যদিও বাকি স্টেক হোল্ডারদের থেকে, যেমন তখন আহ, আহ, সেনাবাহিনী একটা স্টেক হোল্ডার ছিল, তারপরে রাজনৈতিক দলগুলো স্টেক হোল্ডার ছিল, তো উপদেষ্টা পরিষদে যাওয়া উচিত। তো সব দিক থেকে ইয়ে হচ্ছিল যে 2 জন গেলে, তারপরে সেখানেই সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে নাহিদ ভাই এবং আমি উপদেষ্টা পরিষদে যাব প্রাথমিকভাবে। পরবর্তীতে তো মাহফুজ ভাই মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন এবং পরবর্তীতে উপদেষ্টা হন। সেটা কি 158 জন সমন্বয়ক যারা ছিলেন তারা নাম প্রস্তাব করে সেটা ঠিক করেছেন? মানে সেটা কি কোনো ভোটাভুটির মাধ্যমে? না, হ্যাঁ, সমন্বয়কদের মধ্যে যারা উপস্থিত ছিলেন সবার মোটামুটি ঐকমত্যের ভিত্তিতেই আমরা যাই। ওকে, উপদেষ্টাদের তালিকার কথা আপনি বলছিলেন, সেই উপদেষ্টাদের তালিকা কার কার কাছ থেকে আসছিল? আপনারা মানে এই কারা উপদেষ্টা হবেন সেই সিদ্ধান্ত কি আপনারাই নিচ্ছিলেন? মানে যারা আমরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছি, সে সময়টায় আমরা একটা লিয়াজো কমিটি করছি, আপনি যদি মনে করতে পারেন। ওই সেটার লিড দিচ্ছিলেন আমাদের বর্তমান উপদেষ্টা মাহফুজ আলম এবং আরো 4-5 জন যারা বিভিন্ন সোসাইটির বিভিন্ন সেক্টরের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত, ছাত্রদের মধ্য থেকেই। তো ওনারা মিলেই বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, যেমন বিএনপির সাথে আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদ নিয়ে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একটা লিস্ট পাঠিয়েছিলেন আমাদের কাছে, সেখান থেকে ইনক্লুড হয়েছে, স্যার নিজে অনেককে ইনক্লুড করেছেন। তো সবকিছু মিলিয়ে একটা উপদেষ্টা পরিষদ প্রাথমিকভাবে গঠিত হয়েছিল, পরবর্তীতে বিভিন্ন সময় সেটা আরো বর্ধিত হয়েছে। তার মানে হচ্ছে যে আপনারা বিএনপির একটা লিস্ট, জামাতের একটা লিস্ট, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা লিস্ট, সবগুলি নিয়েই মোটামুটিভাবে আমরা যেটা আপনাদের কাছ থেকে জানতে পেরেছি বিভিন্ন সময়, বা উপদেষ্টারাও বলেছেন যে একটা সবগুলি নামের মধ্যে থেকে যে নামটা কমন বা যে নামটা নিয়ে বিতর্ক সবচেয়ে কম, এরকম নামগুলি আপনারা খুঁজছিলেন। ফাইনালি আপনারা যে উপদেষ্টা পরিষদটা পান, সেই উপদেষ্টা পরিষদটা যে সময় আপনি শপথ নিলেন, যাদেরকে দেখলেন বা যাদের নাম শুনলেন, সেটা নিয়ে আপনারা মোটামুটি সন্তুষ্ট ছিলেন সেই সময়? এখন পর্যন্ত আসলে সত্যি কথা বলতে গেলে সেই উপদেষ্টা পরিষদের 50-60% মানুষকে আমরা চিনি, আর এর বাইরে অনেকে হয়তো আমরা চিনিও না। কিন্তু ঐকমত্যের ভিত্তিতে বা আমরা সোশ্যাল মিডিয়া কিংবা গুগল ঘেটে দেখেছি যে তাদের প্রোফাইল কিরকম, যেমন এমনও অনেকের নাম আসছে যাদের প্রোফাইল বা ব্যাকগ্রাউন্ড একটু প্রবলেমেটিক, তো আমরা বিভিন্ন জন থেকে খোঁজ নিয়ে তাদের নাম বাদও দিতে হয়েছে। আবার এমন নাম আসছে যেটা হয়তো বিএনপির পছন্দ হয়নি।
বা ওকে। এর খুবই রিজিড পজিশন ছিল, সেটাও বাদ দেওয়া হয়েছে। তো এইভাবে একটা সর্বজন গ্রহণযোগ্য একটা উপদেষ্টা পরিষদ বানানোটাই, যাতে করে সবার একটা ইয়ে থাকে, এটাই ছিল উদ্দেশ্য, এবং শেষ পর্যন্ত সেটা হয়েছে। মূলত এটা কোঅর্ডিনেট করেছিলেন মাহফুজ ভাই, হুম। যে লিয়াজু কমিটি হয়েছিল তারাই। কারণ আমাদেরকে আবার অনেকগুলো যারা নেতৃত্বে ছিলেন তাদের অনেকগুলো দিকে আসলে মেনটেন করতে হচ্ছিল। তো আমরা দেখেছি, আমরা অবগত ছিলাম, বাট পুরো জিনিসটা প্রক্রিয়াটা মাহফুজ ভাই সহ ইয়ে করেছিলেন। ওকে, একটু মানে যেহেতু ওইখান থেকে শুরু করলাম, একটু আর্মেনিয়া কথা বলি। আপনি জানেন যে আওয়ামী লীগের যারা আছেন তারা সবাই মনে করেন, অনেকেই মনে করেন যে এটা আপনাদের ক্রেডিট না। না, আওয়ামী লীগের সবাই মনে করেন মোটামুটি এটা আপনাদের ক্রেডিট না, দেশের লোকজন কোনো আন্দোলনের মধ্যে কোনো অংশগ্রহণ করে না, এটা দেশি বিদেশি ষড়যন্ত্র এক। আর দ্বিতীয় হচ্ছে সেনাবাহিনী বন্দুকের নল উল্টা দিকে ঘুরিয়ে দিয়েছিল বলে তাদের পতন হওয়া সম্ভব হয়েছে। এবং বিশেষ করে সেনাপ্রধানকে তারা দায়ী করেন যে সেনাপ্রধানের বেইমানির কারণেই, কোট আনকোট বেইমানির কারণেই আসলে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, বা আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। কিন্তু সেই সেনা প্রধানের ব্যাপারে আপনার বক্তব্য, যেমন আপনি বলেছিলেন যে বুকে পাথর জমা রেখে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসতে বলেছিলেন, বা সেনাপ্রধান ওয়াকার সাহেবকে সরানোর ক্ষেত্রে আপনাদের সাবেক সহযোদ্ধা বর্তমানে এনসিপির নেতা জনাব হাসনাত আবদুল্লাহর কিছু কথা, সেই সবগুলি বিষয় আপনার সাথে সেনাবাহিনীর সম্পর্ক বা সরকারের সাথে সেনাবাহিনীর সম্পর্ক খারাপ করেছে কিনা, বা সরকারের সাথে সেনাবাহিনীর সম্পর্ক আলাদা কোনো কিছু কিনা, নাকি সেনাবাহিনী একটা ডিসিপ্লিন, মানে এটা একটু আপনার কাছে একটু জানতে চাই। বিশেষ না, করে আপনার বক্তব্যের পরে এটা এরকম মনে হয়েছে কিনা ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো সেনাপ্রধানকে এখন থেকে খারাপ ভাবতে শুরু করলেন, যে উনি যেহেতু আমাকে চানই নাই তাহলে আমিও ওনাকে চাই না, ব্যাপারটা এরকম হয়েছে কিনা? সেনাবাহিনীর সাথে সরকারের কিংবা আমাদের তো কোনো বিরোধ নেই সেনাবাহিনীর সাথে। বরং আমরা মনে করি যে 5ই আগস্টের এবং এর পূর্ববর্তী গণঅভ্যুত্থানের সময়টাতে জুনিয়র অফিসার সহ যারা আছেন তাদের একটা চাপ ছিল যে তারা কোনোভাবেই গুলি করবেন না। সেটা বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছি, দরবার হলের মিটিং এর ইনফরমেশন লিক হয়েছে, সেখানে আমরা দেখেছি। তো তাদের এই অবদানকে অবশ্যই আমরা স্বীকার করি। তবে কিছু একটা জায়গায় আমার মনে হয় যে যে জায়গাটায় কনফ্লিক্ট, সেটা হচ্ছে আওয়ামী লীগের প্রশ্নে, যেটা আমাদের যেই সরকার গঠনের উদ্দেশ্যে 6 তারিখ বঙ্গভবনে যে বৈঠক হয় 3 বাহিনী প্রধান এবং রাষ্ট্রপতির সাথে, সে সময়কার আমি আগে একটু বলে নিই, কারণ এর আগে যখন কথা বলছি সবাই অনেকে বলতেছিল যে আমার শপথ ভঙ্গ হয়েছে। আমার শপথ গ্রহণ হয়েছে 8ই আগস্ট। 8ই আগস্টের পূর্বের যে কোনো সময়কার বক্তব্য আমার শপথের মধ্যে ইনক্লুডেড হবে না। 8ই আগস্টের পরবর্তী যদি কোনো আমি রাষ্ট্রীয় গোপন তথ্য পাবলিক করি, তা সেক্ষেত্রে আমার শপথ ভঙ্গ হতে পারে। তো গোপনীয়তা শপথ ভঙ্গ হওয়ার বিষয়টা অনেকে বলেছে। তো সেই মিটিংটা ছিল 6ই আগস্ট, সরকার গঠন প্রক্রিয়া আমরা যখন ইয়াতে আলোচনা করি। তো সেখানেই এটা আমি আমার আগের বক্তব্য বলেছি যে সেখানে এই কথাটা এসেছিল যে সেনাপ্রধান বলেছিলেন যে দেশের 30-40% মানুষ তো আওয়ামী লীগকে সাপোর্ট করে। তো যে অন্তর্বর্তীকালীন সরকার আসবে সেটার তো সবার কাছে গ্রহণযোগ্য হইতে হবে। তো আওয়ামী লীগের সেই 30-40% মানুষ তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে হেট করেন। তো এটা নিয়ে আমাদের 3-4 ঘন্টার মতো প্রায় প্রায় এই টপিক সহ আরো আহ, প্রাসঙ্গিক অন্যান্য টপিক ছিল, বাট এটাই ছিল মূল টপিক। 4 ঘন্টার মতো সম্ভবত বৈঠক হয়েছিল। সেখানে আমরা 4 জন ছিলাম। বাইরে ছিলেন তখন আসিফ নজরুল স্যার ছিলেন, তানজিমুদ্দিন স্যার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আরো সমন্বয়করা ছিলেন। ভেতরে আমরা 4 জন ছিলাম, আমি, নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই, মাহফুজ আলম ভাই, আর নাহিদ ইসলাম। তো তখন মূল আলোচনার বিষয়বস্তু ছিল এটাই। এবং আমি তো আমার আগের সাক্ষাৎকারে বলেছি যে, এবং আমি এটা নিজের থেকে বানিয়ে বলি নাই যে বুকে পাথর চাপা দিয়ে মেনে নিলাম, এটা আমি ওনার বক্তব্যকে কোট করেছি। সো এবং এই বিষয়ে আমার জানা মতে কোনো রিবাটাল বা এরকম কিছু তো আসে নাই। তো সেই জায়গা থেকে আমার জায়গা থেকে আমার মনে হয়েছে যে আওয়ামী লীগের প্রতি সিম্প্যাথি থাকাটা এবং আওয়ামী লীগকে ফিরে আনার কিংবা নানা, যেমন এখন একটা কথা শুনতে পাওয়া যায় যে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল করার জন্য একটা তোড়জোড় চলতেছে। এই যে মেকানিজম করে যে মানুষের ম্যান্ডেট কে ইয়ে করা, ম্যানিপুলেট করার একটা প্রক্রিয়া। এবং এই যে আমি যতদূর জানি যে যারা ডামি এমপি ছিল, তারপর আওয়ামী লীগের যারা সাপোজ যাদের ইমেজ অতটা খারাপ না, তাদেরকে জাতীয় পার্টি থেকে ইলেকশন করানোর একটা পরিকল্পনা চলছে। এই ধরনের উদ্যোগ বা এই ধরনের বিষয়গুলোর কারণেই কিন্তু আহ
আমি ব্যক্তিগতভাবে এবং সরকারেরও বিভিন্ন অংশ এই বিষয়টা নিয়ে হয়তো স্কেপটিক্যাল থাকতে পারে, এবং সেটা কতটুকু আসলে যেটা বলছেন যে স্যারের সাথে সম্পর্ক খারাপ, এটা আমি কখনো দেখি নাই। স্যার সবসময় সবাইকে ওন করে, সবাইকে সাথে নিয়ে আসলে কাজ করতে চান। এবং মূলত 5ই আগস্টের পরে, এত বড় একটা অভ্যুত্থান বিপ্লবের পরে বাংলাদেশে যে পরিস্থিতি খারাপের দিকে যায় নাই, দেশটা যে একটা গৃহযুদ্ধের দিকে যায় নাই, বরং আস্তে আস্তে আরো স্টেবিলিটির দিকে আসছে, এটা মূলত স্যারের এই সবাইকে অ্যাকোমোডেট করে কাজ করার মানসিকতার কারণেই সম্ভব হয়েছে। উম, আমি এই জায়গাটায় যদি আপনাকে একটু বলি, যে কারণ এগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গটা হচ্ছে এরকম যে ধরেন আপনি বলছিলেন যে মেকানিজম করে কোনো কিছুর একটা ম্যান্ডেট আদায় করা, যেমন আপনি এখন জাতীয় পার্টির কথা বললেন যে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানানোর একটা মেকানিজমের কথা শোনা যাচ্ছে। আমরা কিন্তু বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে সরকারের ভিতরে আরেকটা সরকার আছে। আমরা এরকমও শুনতে পাচ্ছি যে গোয়েন্দা সংস্থাগুলি যারা শেখ হাসিনার সময়ে অ্যাক্টিভ ছিলেন তারা এখনও অ্যাক্টিভ আছেন, বিশেষ করে ডিজিএফআইয়ের কথা বলা হয়। কিন্তু আমরা তো দেখি ডিজিএফআই তো সরকার প্রধানকে রিপোর্ট করে, সেনা প্রধানকে না। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে ডিজিএফআই। তাহলে এই ব্যাপারটা আসলে কেমন? মানে যদি কেউ মেকানিজমটা করে থাকেন, এটা কি আপনারা সরকার থেকে করতেছেন নাকি সামরিক বাহিনী বা অন্য কোনো একটা সরকার যাদের আমরা চিনি না তারা করতেছেন? আপনি কি এইটা একটু এখন খালেদ ভাই, অন পেপার তো অনেক কিছুই থাকে, কিন্তু বাস্তব প্রয়োগের ক্ষেত্রে সেটার বাস্তবায়ন বা সেটার প্রক্রিয়াটা অনেক সময় অনেক ভিন্ন রকম হয়ে যায়। আসলে 5ই আগস্টের পরে এখানে শেখ হাসিনা থাকা অবস্থায় যেমন ক্ষমতার কেন্দ্র ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে, 5ই আগস্টের পরে তো ক্ষমতার কেন্দ্রগুলো অনেক অনেক দিকে ভাগ হয়ে গেছে। এখন তো সরকার একমাত্র ক্ষমতার কেন্দ্র না, যেটার আমি মনে করি যে এই ঘটনা প্রবাহে অনেকের অনেক ভুল ছিল, এবং সেই ভুলগুলোর জন্যই দেখা গেছে যে এই ক্ষমতার এই কেন্দ্র বিভাজিত হয়েছে। রাজনৈতিক দলগুলো একটা এখন ক্ষমতার কেন্দ্রে আছে, কারণ হচ্ছে সরকারের যে কোনো পলিসি ডিসিশন, বিগ ডিসিশন রাজনৈতিক দলগুলোকে ছাড়া নেওয়া যাচ্ছে না, তাদের সাথে বোঝাপড়ার ভিত্তিতে, ঐকমত্যের ভিত্তিতে নিতে হচ্ছে। এখানে মিলিটারি একটা ক্ষমতার কেন্দ্র হয়ে উঠেছে 5ই আগস্টের পরে, যেটা 5ই আগস্টে আমাদের রাজনৈতিক দলগুলো সেই ম্যান্ডেটটা ক্যান্টনমেন্টে গিয়ে দিয়েছেন বলে আমি মনে করি। এবং আহ, এই আহ, এই কমপ্লেক্স সিচুয়েশনের কারণে, যে এই যে অন পেপার যেরকম আছে যে ডিজিএফআই প্রধান উপদেষ্টাকে রিপোর্ট করবে, কিংবা যেটা যেভাবে চলা উচিত অন পেপার সেটা সেভাবে তার আসলে চলছে না। তো এই সবকিছু মিলে সরকারের ভিতরে, একটা সরকার না, সরকারের ভিতরে এটা সব সরকারের ভিতরেই থাকে, নানা ধরনের মানুষ থাকে। একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলেও তো আমরা বলি যে এখানে ভারতপন্থীরা আছে, এখানে পাকিস্তানপন্থীরা আছে, এখানে অমুক হচ্ছে আমেরিকাপন্থী। তো এই সরকারটা তো আসলে কোনো ইউনিফাইড জিনিস না, এটা তো এক জায়গা থেকে আসে নাই। এই সরকারের যদি 20 জন লোক থেকে 20 জন লোক 20টা জায়গা থেকে আসছে, তো সেই জায়গা থেকে ওই ক্ষমতার কেন্দ্রটা আসলে এক জায়গায় নাই, সেটা বিভিন্ন আহ, ইয়া থেকে মোবিলাইজ হয়। তো অন পেপার যেটা যেভাবে আছে সেটা সেভাবে চলা একটু মুশকিল এই সময়ে। আহ, আমার মনে হয় যে আপনি অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয়ে আসলে যতটুকু আপনার পক্ষে বলা সম্ভব একটি সাংবিধানিক পদের থেকে আম, আহ, সেরকমই আপনি বলছেন। কিন্তু আমাদের জন্য যদি একটু আপনি পরিষ্কার করতেন, যেমন যে রাজনৈতিক দলগুলোকে এখন আপনি ক্ষমতার কেন্দ্র বলতেছেন, সরকার অনেকগুলি সিদ্ধান্ত আসলে রাজনৈতিক দলগুলোর বাইরে নিতে পারছে না, সেনাবাহিনীকেও আপনি একটা ক্ষমতার কেন্দ্র বলছেন। আমরা কি এরকম বলতে পারি যেরকম আমরা আসলে, মানে আমার কানে যেরকম করে কথা আসে সেটা হচ্ছে যে এখন বাংলাদেশ সরকারের, অর্থাৎ আপনাদের সকল সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করছে বিএনপি? আমরা কি এরকমভাবে বলতে পারি যে আসলে জেনারেল ওয়াকারের পদপদবীর দিক দিয়ে তিনি আপনাদের সরকারকে রিপোর্ট করার কথা থাকলেও কাগজে কলমে অনেক ক্ষেত্রে তিনি একটি পক্ষ হয়েছেন? আপনি কি এরকমটাই বলছেন? বা আপনি যদি এই ব্যাপারটা আরেকটু ব্যাখ্যা করতেন, যে রাজনৈতিক দল বলতে কি শুধু আপনি বিএনপিকে বোঝাচ্ছেন নাকি জামাত বা এনসিপিকেও বোঝাচ্ছেন? ক্ষমতার কেন্দ্র সামরিকায়ন বলতে কি আপনি জেনারেল ওয়াকারকে বোঝাচ্ছেন, নাকি জেনারেল ওয়াকারেরও আয়ত্তের বাইরে এরকম কোনো কিছুর কথা আপনি বলছেন, কোনো বাইরের রাষ্ট্রের কোনো না, কিছু? আমি 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 এখানকার মানে ক্ষমতার কেন্দ্র বলতে নির্দিষ্ট রাজনৈতিক দল না বলে আমি এখানে পলিটিক্যাল স্টাবলিশমেন্ট যেটা আছে, স্টাবলিশমেন্ট আকারে এখানে বলি। যেমন মনে করেন যে যদি উদাহরণ দেই, যে স্থানীয় সরকার নির্বাচন, আমি তো স্থানীয় সরকার হুম, মন্ত্রণালয়ের হুম, দায়িত্বে। স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত তো আমি নিতে পারি নাই, হুম, আমি না, শুধু আমার সরকারও নিতে পারে নাই।
কারণ এখানে রাজনৈতিক দলগুলোর এখন ঐকমত্য কমিশনে যে আলোচনা হয়েছে, সেখানে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আলোচনা হয়েছে, সেখানে আমার জানা মতে বিএনপি এবং তাদের কয়েকটা সহযোগী দল ছাড়া বাকি সবাই স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে একমত ছিল। এবং আমিও চেষ্টা করেছি যে অন্ততপক্ষে, কারণ দিন শেষে নাগরিক সেবা থেকে শুরু করে উন্নয়ন কার্যক্রম যে ব্যাহত হচ্ছে, এবং মানুষ যে প্রতিনিয়ত তার একটা আইডি কার্ড বানাইতে গেলে বা একটা জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ, এই প্রত্যেকটা কাজ তো লোকাল গভর্নমেন্টে থেকে হয়, এগুলোতে যে ব্যাহত হচ্ছে, এটার দায়টা তো আমার উপরে আসে যেহেতু আমি দায়িত্বে আছি। তো কিন্তু যখন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এটা চলে যায়, তখন তো এটা বিভিন্ন এই যে ক্ষমতার যে কেন্দ্রগুলোর কথা আমি বললাম, সেখানে তো গিয়ে হচ্ছে আটকে যাচ্ছে। তো এখানে আমি কোনো নির্দিষ্ট দলের কথা না বলে পলিটিক্যাল স্টাবলিশমেন্টের কথা বলি, এবং কোনো নির্দিষ্ট ব্যক্তির কথা না বলে মিলিটারি স্টাবলিশমেন্টের কথা বলি, যেটা গত 15 বছরে 16 বছরে তৈরি করে যাওয়া হয়েছে। এবং আমি মনে করি যে শুধু এই সরকার না, এই সরকার তো অপেক্ষাকৃত একটা দুর্বল সরকার হিসেবে পরিচিত, এই সরকার না, যে পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট আসলেও তাদের এই যে আওয়ামী যে এস্টাবলিশমেন্ট বিভিন্ন জায়গায় রয়ে গেছে, এইটার জন্য ভুগতে হবে একটা দীর্ঘ সময়, তাদেরকেও ভুগতে হবে, এবং এইটা সেটেল করাটা খুবই টাফ জব হবে পরবর্তী যে কোনো সরকারের জন্য। আমি আবারও একটু জুলাই আন্দোলনের প্রসঙ্গে একটু আসি। আপনি জুলাই আন্দোলন নিয়ে আপনি আপনি বই লিখেছেন, কলাম লিখেছেন পত্রপত্রিকায়, কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই আন্দোলনে কার কৃতিত্ব কত বেশি সেটি নিয়ে এখন মানে কয়েকদিন পর পর নতুন নতুন করে এটি আলোচনায় আসছে। সর্বশেষ জনাব নাহিদ ইসলাম, জনাব সাদিক কাইম, মানে তিনি সমন্বয়কে ছিলেন না বা এই জাতীয় কথায় দেখা গেছে যে শিবিরের সাথেও আসলে ছাত্রদের যে দল, রাজনৈতিক দল যারা যেটি গ্রহণ করেছেন, যে এনসিপির একটি দূরত্ব সৃষ্টি হয়েছে, এনসিপির দূরত্ব বিএনপির সঙ্গেও সৃষ্টি হয়েছে, এনসিপির দূরত্ব নানা কারণে জামাতের সঙ্গেও সৃষ্টি হয়েছে, এইসব মিলে এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? মানে জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে বা বাটোয়ারা নিয়ে যে এই ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে দেখেন? অনেক সময় সরকারেরও প্রচন্ড সমালোচনা করা হচ্ছে, কোন সময় কিংস পার্টি বলে, কোন সময় এটা বলে, সেটাও যদি একটু মাথায় রেখে বলেন। জি না, সবার তো হচ্ছে মানে দৃষ্টিভঙ্গি এবং লেন্স তো একরকম না। মনে করেন আমি যখন জুলাই গণ অভ্যুত্থান সংঘটিত হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টা দিন আমি ডিটেনশনে ছিলাম। তো ওই সময়ের স্টোরিটা আমিও আরেকজন থেকে আমার শুনতে হয়েছে, বা পত্রপত্রিকা বিভিন্ন জায়গায় আমার দেখতে হয়েছে। প্রথমত 19 জুলাই থেকে 24 জুলাই, এবং পরবর্তীতে আবার 24 জুলাই পরে 2 দিন বেড়েছিলাম, 26 জুলাই থেকে আবার 1 আগস্ট পর্যন্ত ডিটেনশনে থাকা লাগছে। তো আমি আসলে যেভাবে দেখছি, বা আমি যেভাবে সিদ্ধান্ত নিছি, সাদিক কায়েম বলেন বা নাহিদ ইসলাম বলেন বা আরো যারা আছে, আরো যেমন ছাত্রদলের রাকিব ভাই আছে, তাদের দেখার দৃষ্টিভঙ্গিটা তো এক না। মনে করেন একটা সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা যারা স্টেক হোল্ডার আছে, যাদের সাথে যোগাযোগ তখন হচ্ছিল, অন্তত 5-6 জনের সাথে যোগাযোগ করতাম। তো এখন মনে করেন আমি ছাত্রদলের রাকিব ভাইয়ের সাথেও যোগাযোগ করলাম, কথা বললাম যে ভাই কালকে আমি এই প্রোগ্রামটা দিতে চাচ্ছি, আমরা কালকে অসহযোগ আন্দোলনের ডাক দিতে চাচ্ছি। সাদিক ভাইয়ের সাথেও কথা বললাম যে অসহযোগ আন্দোলনের ডাক দিতে। আবার এই যোগাযোগটা কিন্তু যে আমার সাথে হচ্ছে তা না, আমার সাথেও কখনো হচ্ছে না, কখনো মাহফুজ ভাইয়ের সাথে হচ্ছে, কখনো নাহিদ ভাইয়ের সাথে হচ্ছে, বিভিন্ন স্তরে হচ্ছে। তো তখন সাদিক ভাই আমাকে একটা পরামর্শ দিল, রাকিব ভাই আমাকে একটা পরামর্শ দিল, আরো 4-5 জন আমাকে আরো তাদের মতো করে পরামর্শ দিল। এখন সাদিক ভাই যদি মনে করে যে আমি পরামর্শ দিছি বলেই এটা হয়েছে, এবং উনি বা ওনার দল যদি এটাই বলে সব জায়গায়, তো এইটা তো হচ্ছে মনে করেন যে যাদের সোশ্যাল মিডিয়া বা মিডিয়ায় ওইরকম স্টাবলিশমেন্ট আছে, যাদের ওই সক্ষমতা আছে, ওই লোকবল আছে, তারা তো তাদের ন্যারেটিভটা স্টাবলিশ করার চেষ্টা করে। আবার রাকিব ভাই একটা ন্যারেটিভ দিবেন, রাকিব ভাই বলবে না আমি দিছিলাম পরামর্শটা, এই জন্য এটা হয়েছে। তো এই যে লেন্সটা তো এক এক দিক থেকে একরকম। অনেকে আছে, আরো অনেকে আছে যাদের সাথে আমাদের যোগাযোগ, তারা এটা বলেও না যে এই পরামর্শটা আমি দিছিলাম, ওইটা। তো এই যে এখানে কানেক্টিং পয়েন্টটা সেন্ট্রালে আমরা ছিলাম। তো এই যে লেন্সটা ভিন্ন ভিন্ন, এবং সবার অভিজ্ঞতাটা তো ভিন্ন ভিন্ন, তো সবাই তার অভিজ্ঞতাটাকে এস্টাবলিশ করার যে একটা প্রতিযোগিতা, এটার মধ্যেই নানা ডিস্টরশন, কেউ একটু বাড়িয়ে বলা, কমিয়ে বলা, এইসব নিয়েই হচ্ছে এই বিতর্কটা আর কি। এইভাবেই আমি দেখি। আসিফ, একটা কথা একটু স্পষ্ট করে আমি একটু বলি যে আপনার
আপনাদেরকে তো আমরা আসলে খেয়াল করছি জুলাই মাস থেকে, জুলাই 2024 থেকে খেয়াল করছি যে অনেকেই বলে থাকেন, এবং এটা আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রমাণও পেয়েছি, যে সবচেয়ে বেশি সূক্ষ্মভাবে জিনিসগুলি বিবেচনা করতে পারেন আপনি, দ্রুত আপনি এটা বিবেচনা করতে পারেন এবং আপনার একটা মত থাকে। আপনি কি খেয়াল করতেন যে ধরেন আব্দুল কাদেরের যে ফেসবুকের যে স্ট্যাটাস পরপর যেগুলি দেওয়া হলো শিবিরের পক্ষ থেকে বা সাদিক কায়েম সাহেবের অনুসারীদের পক্ষ থেকে এগুলির যেটা জবাব দেওয়া হলো, পরবর্তী প্রেক্ষিতে নাহিদ সাহেব যেগুলির আবার জবাব দিলেন, আবার ধরেন 5 আগস্টের স্মরণের অনুষ্ঠানে আপনাদের গুরুত্বপূর্ণ নেতারা যে কক্সবাজার গেলেন, আবার তাদেরকে যে শোকজ দেওয়া হলো, এই পুরোটা জিনিস এরকম মনে হয় না যে জুলাই আন্দোলনের, মানে আপনি লেন্স থেকে দেখা না দেখার কথা বলতেছিলেন, কিন্তু আপনার মনে হয় না যে জুলাই আন্দোলনের এক একটা গ্রুপ এক একজনের অনেক বড় শত্রুতে পরিণত হয়েছে? এইটা আপনার মনে হয় কিনা? দেখেন, ওই এখানে যাদের কথা বলছেন সবাই তো ইয়াং, এবং সবার বয়সই আমার মতে 30 বছরের নিচে। তো স্বাভাবিকভাবেই মানে এই বয়সের মানুষজনের মধ্যে খুব দ্রুত রিয়েক্ট করে ফেলার বা দ্রুত হচ্ছে এক ধরনের রক্ত গরম থাকার বিষয় আছে না, তো সেটার একটা রিফ্লেকশন এটা আমি মনে করি। তবে এইটা আমার মনে হয় যে ছোটখাটো বিষয়ে, বিভিন্ন স্বার্থগত বিষয় কিংবা কৃতিত্বের বিষয় হোক, কিংবা সামনে হয়তো ডাকসু আছে বা আরো কিছু বিষয়ে, এটা নিজেদের মধ্যে ছোটখাটো মতানৈক্য বলেই আমি মনে করি। কারণ এখনো বিগার কোশ্চেনে সবার কর্মপন্থা হয়তো ভিন্ন, যারা জুলাই গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার ছিলেন, যারা অংশগ্রহণকারী ছিলেন, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে বলেন, ফ্যাসিবাদের প্রশ্নে বলেন, একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রশ্নে বলেন, আমি দেখেছি যে সবাই কাজ করছে। সবার কর্মপন্থা হয়তো ভিন্ন হতে পারে, বা কেউ এটা নিয়ে ডিবেট থাকতে পারে যে কে বেশি করতেছে কে কম করতেছে, বা অনেক যেটা কক্সবাজার যাওয়ার কথা বললেন শোকজ, বা অনেকগুলো মনে হতে পারে যে এরা বাচ্চামি করতেছে, বা তো ওই বয়সের একটা বিষয়টা আছেই। কিন্তু আমার মনে হয় না যেটা এত বড় বিরোধ যেটা আসলে শত্রুতা বলা যায়, এটা আমার মনে হয় যে আসিফ, আমি এই প্রসঙ্গ শেষ করতে চাই। এখানে কেউ কেউ যে বলছেন যে এই বিরোধটা আসলে কোনো কিছুর বাটোয়ারা নিয়ে, অর্থাৎ যারা এটার কেন্দ্রে থাকবেন তারা চাঁদা, যদি আমি পজিটিভ অর্থও বলি, পার্টি চালানোর জন্য চাঁদা হোক বা অন্যান্য গুরুত্বের জন্য কোনো গুরুত্ব পাওয়া হোক, বা বড় নেতা ভবিষ্যতে হওয়ার জন্য এইটা গুরুত্বপূর্ণ, এইভাবে আপনি দেখেন কিনা? আপনি যেটা বললেন সেটা ঠিক আছে, বয়সের একটা, কিন্তু ওইভাবে দেখেন কিনা? এই বিষয়গুলো তো আছেই। মনে করেন সবার মধ্যেও তো একটা প্রতিযোগিতা আছে, যে মনে করেন শিবির মনে করে বা জামাত মনে করে আমাদের এখান থেকে তরুণ নেতৃত্ব উঠে আসুক, তো আবার এনসিপি মনে করে যে, এনসিপি মনে করতে পারে যে যেহেতু গণঅভ্যুত্থানের অধিকাংশ নেতাই এখানে, আমরাই গণঅভ্যুত্থানের একমাত্র মানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার। তো এইগুলো নিয়ে মতানৈক্য, মতের অমিল আছে, এবং প্রতিদ্বন্দ্বিতাও হবে সামনে ছাত্র সংসদ নির্বাচন। টাকা পয়সা দিয়ে আছে কিনা সেটা একটু বলেন, যে একদম টাকা পয়সা দিয়ে আছে কিনা? আমার মনে হয় না, টাকা পয়সা আমি অন্তত দেখি নাই এটা গুরুত্ব পাওয়া, বা হচ্ছে কারো মনে হচ্ছে গ্রিভেন্স থাকে না যে আমার কথাটা বললো না, এই কথাটা বলতে গিয়ে, কিন্তু আমি তো ওই ঐতিহাসিক প্রেক্ষাপটে ছিলাম। এই গ্রিভেন্স গুলো থেকেই বেশি এটা শুরুটাও হয়েছে, এবং এটা দিন দিন বাড়ছে। তবে আমি মনে করি যে এই বিষয়গুলোতে আরো বেশি, মানে যদি কমিউনিকেশন থাকে জুলাইয়ের বিভিন্ন পক্ষের মধ্যে, তাহলে আমার মনে হয় যে এই জিনিসগুলো জনসম্মুখে এরকম হাস্যকর পরিস্থিতিতে আসা থেকে আসলে ইয়া করা যায়, জনসম্মুখে হাস্যকর পরিস্থিতি। কিন্তু ঠিক আছে, আমি এই প্রসঙ্গ থেকে একটু অন্য প্রসঙ্গে যাই। অনেক সময় আপনার এবং জনাব মাহফুজ আলমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে, কারণ আপনারা যেহেতু জুলাই আন্দোলনের সামনের দিককার মুখ, এবং আপনাদের বাকি বন্ধুরা যেহেতু বাকি সহযোদ্ধারা, আমি এভাবে যদি বলি, বাকি সহযোদ্ধারা যেহেতু এখন একটি রাজনৈতিক দল করেছেন, আপনারা সেখানে যাবেন কবে, কেন যাচ্ছেন না, আসলে যাবেন কিনা, সেগুলো নিয়ে নানা রকম প্রশ্ন ওঠে। আমি সেইখান থেকে আসলে সরাসরি এই প্রশ্ন করতে চাই যে আপনার, মানে মাহফুজ আলমের উত্তর তো মাহফুজ আলম, জনাব মাহফুজ আলমের সাথে দেখা হলে নিশ্চয়ই তিনি দিবেন, কিন্তু আপনার কাছে প্রশ্ন যে আপনি রাজনীতিতে কবে যাবেন, পদত্যাগ করবেন কিনা, সরকারে থাকবেন কিনা, সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন কিনা? অনেকেই বলে থাকেন যে আপনি হয়তো রাজনীতি করবেন, ভোটও করবেন, কিন্তু যতদিন পারা যাচ্ছে ততদিন আপনি আপনার সরকারি বাসভবনে বা সরকারি পদে থাকতে চান। মানে আপনি আবার খুবই প্রিয়, সেই জন্য বলি যে অনেকে বলে থাকে যে আপনি পতাকাবাহী গাড়িতে আরো কিছুদিন চড়বেন, তারপরে ইলেকশন যখন এগিয়ে আসবে তখন আপনি গিয়ে মানে
দেখেন খালেদ ভাই, পতাকাবাহী গাড়ি বা এই বিষয়গুলো মানে এটা আমরা কখনো চাইও নাই, বা এটার প্রতি আমাদের ওইরকম কোনো মোহ নাই। আমার দিক থেকে বিষয়টা হচ্ছে কিছু দায়িত্ব নিয়ে তো আমি এখানে আসছি, এবং কিছু দায়িত্ব গণঅভ্যুত্থানের সময়, সেই সময়টাতে যখন সমন্বয়করা আমাদেরকে সিলেক্ট করে তখন থেকেই দেয়া যে এই সরকারকে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে রাখা, পক্ষের ডিসিশন গুলো নেওয়ার ক্ষেত্রে প্রভাবিত করতে করা, এবং ভয়েসটা যাতে থাকে সেই জিনিসটা নিশ্চিত করার জন্য সরকারে আসা। তারপরেও যদিও অনেক অন্যান্য মিনিস্ট্রির দায়িত্ব আসছে, ফর্মাল দায়িত্ব আসছে, তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এখনো আমাদের কিছু কাজ বাকি আছে। একটা বড় মাইলফলক হচ্ছে এই যে ঘোষণাপত্রটা আমরা ইয়ে করতে পারলাম, জুলাই ঘোষণাপত্রটা দেওয়া সম্ভব হলো। এখনো জুলাই সনদ বাকি আছে। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে এটা নিয়ে বিভিন্ন ধরনের মতানৈক্য। আমাদের যে ঐকমত্য কমিশনের 1 মাস মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। তারপরে সংস্কার কমিশন, যেই সংস্কারের, আমার লোকাল গভর্নমেন্টের সংস্কার কমিশন ছিল, যেই সংস্কারের রিপোর্ট গুলো দিয়েছে সেগুলোর একটা বাস্তবায়নের বিষয় আছে। এবং আমি মনে করি যে যেই দায়িত্ব নিয়ে এবং যাদের ম্যান্ডেট নিয়ে আমি এখানে এসেছি, সেই অনেকগুলো দায়িত্বই আমাদের পালন করা বাকি রয়ে গেছে। তো সেই জায়গা থেকে যতটুকু সম্ভব সেই দায়িত্বগুলো শেষ করতে চাই, কারণ এটা একটা ঐতিহাসিক দায় হিসেবেও থেকে যাবে যদি আমি সেটা শেষ করে যেতে না পারি আমার জায়গা থেকে। তো সেটার জন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি। তবে আমি নিজেও ব্যক্তিগতভাবে এটা এটা মনে করি, এটা আমি আগেও বলেছি যখন বিভিন্ন সময় কথা উঠেছে, যে আহ, রাজনীতিতে সরাসরি জড়িত কারো সরকারে থাকা উচিত না, যদিও এরকম আহ, কয়েকজনই আছেন। এবং আমরা মনে করি যে নির্বাচনকালীন সরকারে, স্পেসিফিকলি নির্বাচনকালীন সরকারে, কালীন সরকারে শুধু নির্বাচন করব কি করব না সেটার জন্য না, যদি আমি নির্বাচন নাও করি তাহলেও নির্বাচনকালীন সরকারে আমার থাকা উচিত না, যেহেতু এটা নিয়ে কনসার্ন আছে। এবং আমাদের গণতান্ত্রিক রূপান্তরের একটা, মানে আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যদি 3টা ম্যান্ডেট আমি ধরি, যে বিচার, সংস্কার এবং গণতান্ত্রিক রূপান্তর, তো গণতান্ত্রিক রূপান্তরের যেই দায়িত্ব আছে এবং সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এড়িয়ে চলার যে বিষয় আছে, সেখান থেকে আমি মনে করি যে রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা আছে এরকম কারোই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না, তফসিলের আগেই তাদের আসলে। এটা আমি, মাহফুজ আলম, আরো যদি কেউ থাকেন সরকারে, আরো যারা আছেন, সবারই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না। কারণ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বারবারই বলছেন যে আমরা একটা বেস্ট ইলেকশন আসলে জাতিকে উপহার দিতে চাই। তো সেই জায়গায় কোনো কোশ্চেন এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গায় যাতে না থাকে, এটা নিশ্চিত করাটা আমি নিজের দায়িত্ব বলেও মনে করি। ওকে, তাহলে এখানে আবার দুইটা প্রশ্ন আছে। তার আগে শুধু এইটাই, এই লাইনে জেনে নিতে যে আপনি বলতেছেন যার রাজনীতি করার ইচ্ছা আছে বা যে রাজনীতি থাকবেন তিনি নির্বাচন করুক আর না করুক, নির্বাচনকালীন সরকারে থাকা উচিত। আপনার কি রাজনীতি করার ইচ্ছা আছে? অর্থাৎ আমি বলতে চাইতেছি যে আপনি কি নির্বাচনকালীন সরকারে থাকছেন কি থাকছেন না? আমি তো ভাই 2018 সাল থেকে রাজনীতির সাথে যুক্ত। আমি তো অর্থাৎ আপনি রাজনীতি অলরেডি থাকবেন না। তার রাজনীতিতে, মানে এবং আমি নির্বাচনকালীন সরকারে থাকছি না অবশ্যই। নির্বাচনকালীন সরকার আপনি থাকছেন না। এখানে একটু আপনার কথা ধরে একটু বলি যে আপনি জুলাই ঘোষণাপত্রের কথা বলছিলেন, আপনি সংস্কার কমিশনগুলি, জাতীয় ঐক্যমত্য কমিশন নিয়ে আপনি বলছিলেন, কিন্তু অ্যাপারেন্টলি জুলাই ঘোষণাপত্র আপনারা যেটা দিলেন, যেটা দেওয়ার কথা সরকার যেটা দিল, সেটা নিয়ে আপনার বন্ধুরাই অর্থাৎ এনসিপি এটা নিয়ে আসলে খুব খুশি না। জামায়াতে ইসলামীও এটাতে আসলে তার ইয়ে প্রকাশ করেছে। অন্যান্য রাজনীতিগুলো অ্যাপারেন্টলি বিএনপি শুধু এটাকে পছন্দ করেছে। অনেকে এইটাও বলছেন যে বিএনপির ডিকটেশনে এই জুলাই ঘোষণাপত্র তৈরি হয়েছে। আমি যদি বিটিভির ফ্রেমিংয়ের কথা বলি, বিটিভির ফ্রেমিংয়েও বারবার ডক্টর ইউনূসের সাথে সবচেয়ে প্রমিনেন্ট করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থাৎ যিনি বিএনপির নেতা হিসেবে সেখানে গিয়েছেন, তাকে দেখানো হচ্ছিল। এটার কারণ কি? ডক্টর মোহাম্মদ ইউনূস কি অনেকটা বিএনপির দিকে ঝুঁকে পড়েছেন, এরকম মনে হয় আপনার? আহ, এই রাজনৈতিক বিষয় বোধহয় আমার মন্তব্য করাটা ঠিক হবে না। তবে আমি যতদূর জানি যে ঘোষণাপত্রটা হয়েছে, সেই ঘোষণাপত্রটা মেইনলি গত 6-7 মাস ধরে এটা নিয়ে কনসালটেশন চলছে। অনেকগুলো দলই তাদের প্রস্তাবনা দিয়েছে, কিন্তু প্রস্তাবনা নিয়ে অনেক দলের সাথেই হয়তো ফিডব্যাক বা পরবর্তী আলোচনা হয় নাই, ফলো আপটা হয় নাই। বাট প্রধান 3 দলের সাথে আলোচনা হয়েছে বলে আমি জানি, বিএনপি, জামাত এবং এনসিপির সাথে। উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য ওনাদের সাথে বসেছেন, আলোচনা করেছেন, এবং ব্রডলি একটা ঐকমত্যে এসে এই পেপারটা দেওয়া হয়েছে। তবে মানে আমি যদি বলি যে রাজনৈতিক দলগুলোকে একটা সিঙ্গেল সেন্টেন্স যদি লিখতে বলি, সবাই তো ভিন্ন ভিন্ন লিখবে। তো এত বড় একটা পেপার তো 100% ঐকমত্যের ভিত্তিতে আসা সম্ভব না। যতদূর আমি জানি যে 10-15% ঐকমত্য ছিল না, যেটা পরবর্তীতে সরকার সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। ওকে। তবে মনে করেন 5ই আগস্ট 2024 সালের 5ই আগস্ট যদি আমরা একটা ঘোষণাপত্র বা প্রোক্লেমেশন দেওয়ার
দেওয়ার মতো বাস্তবতায় থাকতাম বা দিতে পারতাম, সেটার ক্ষেত্রে তো আমাদের কারোর সাথে কথা বলা প্রয়োজন হতো না। কিন্তু যেহেতু পরবর্তীতে সিদ্ধান্ত হয়েছে, সরকার দায়িত্ব নিয়েছে যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে এটা দেয়া হবে, এবং এটার সাংবিধানিক স্বীকৃতি পরবর্তী নির্বাচিত সরকারের স্বীকৃতির একটা ব্যাপারও আছে। তো সেই জায়গা থেকে আহ, ওই ঐকমত্যটা প্রয়োজন হয়েছে, এবং সেখানে আমি মনে করি যে সেখানে ছাত্রদের পক্ষ থেকেও কিছু কম্প্রোমাইজ করতে হয়েছে, বিএনপির পক্ষ থেকেও কিছু ছাড় দিতে হয়েছে। সবার ছাড় দেওয়ার জায়গা থেকে একটা মোটামুটি অ্যাগ্রিড ডকুমেন্টে শেষ পর্যন্ত আসা হয়েছে। তবে আমি মনে করি যে ইয়ার ক্ষেত্রে জুলাই গণঅভ্যুত্থানের রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি পাওয়াটা একটা বড় বিষয়, এবং এই ঘোষণাপত্রটি অপরিহার্য ছিল। এবং এইটা এর বিষয়ে অনেকের অনেক মত দ্বিমত থাকতে পারে, তবে এটা যে অপরিহার্য ছিল এই বিষয়ে কারোর আসলে কোনো দ্বিমত আচ্ছা, থাকার কথা না। ওকে। জুলাই ঘোষণাপত্র বা রাজনীতি নিয়ে আমরা একটু আবার পরে যদি সুযোগ হয় তাহলে আপনার সাথে কথা বলবো। একটু আপনার উপদেষ্টা বা মন্ত্রী হিসাবে আপনার দায়িত্ব পালনকালীন সময়কার কথা বলি। প্রথম মানে কিছু অভিযোগও বলি না আসিফ, যেমন ধরেন মন্ত্রী হিসাবে, মানে আসলে উপদেষ্টা তো মন্ত্রীর পদমর্যাদা সমান, আপনি যেসব সরকারি নিরাপত্তা থাকে তার সবই আপনি পাচ্ছেন, তারপরও আপনি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিয়েছেন সেটি মানে ঠিকই আছে, সরকারি পদবীর যোগ্যতা বলে তাই আপনি নিয়েছেন, কিন্তু মন্ত্রীর যে নিরাপত্তা ব্যবস্থা তার সে সময় আপনি ভরসা রাখতে পারেননি, ভুলে আপনি রাখতে পারেননি বলেই তো সে আপনি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিয়েছেন। তো সেইটা আবার ভুল করে ম্যাগাজিন বিদেশে নিয়ে গেছেন। আমার প্রশ্ন সেখানেও না, আমার প্রশ্ন হচ্ছে আপনি একটা ফেসবুক পোস্টে এরকম দিয়েছিলেন যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য বা ভিডিও বিদেশে কেন সাংবাদিকদের কাছে গেল বা সাংবাদিকদের কাছে গেলে, এইটা নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন। আপনার কাছে কি মনে হয় এই প্রশ্ন তোলাটা ঠিক আছে? মানে আমরা না, মানে যে কোনো সাংবাদিকই যে কোনো জায়গায় তো যে কোনো তথ্য পেতে পারেন। আপনি ওইটা আপনার কাছে একটা বড় বিষয় কেন মনে হলো যে বিমানবন্দর থেকে এই ভিডিওটা যেখানে গেছে আপনি সেটা ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু এটা ভুল করে গেছে, তারপরে এটা কিভাবে সেটা চলে গেছে সেটার ব্যাখ্যা আপনি দিয়েছেন, কিন্তু আপনি ভিডিওটা কেমনে গেল সেইটার ব্যাপারে আপনি কেন দৃষ্টি দিলেন? প্রথমত কারেকশন হচ্ছে, ওই ইয়াটা ম্যাগাজিন বিদেশে যায়নি, বাংলাদেশের না না, বিমানবন্দরে আমি বিদেশে যাইছি এটা বলি নাই, বাংলাদেশে এয়ারপোর্টে ধরা পড়ছে, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, সেটা স্ক্যানিং এ এসেছে। তো এটা আসলে ওই সেদিন আমি একদম ভোরে আমার নিজের ব্যাগ তো নিজেরই গুছাতে হয়, তো গুছাতে হচ্ছিল, যে কারণে আমি ইয়াটা পিস্তলটা বাইরে রাখলেও ম্যাগাজিনটা আসলে রাখতে ভুলে গেছিলাম বাইরে, তো সেটা চলে গিয়েছিল ভুলবশত। এটা আনইনটেনশনাল ছিল, কারণ ম্যাগাজিন দিয়ে আমি আসলে কি অ্যাচিভ করব, বাট এটা একটা ভুল তো অবশ্যই ছিল। তবে দেখেন খালেদ ভাই, যে আমাদের এয়ারপোর্ট তো একটা আহ, গুরুত্বপূর্ণ এবং সিকিউরড একটা জায়গা। এয়ারপোর্টের একদম বোর্ডিং এর জায়গাটা, সেটা আমি মানে ইভেন আমি ট্রানজিটে ইস্তাম্বুল নামার কথা, ইস্তাম্বুল নামার আগে আগে ইস্তাম্বুল নেমেই আমি দেখলাম যে সেটা সোশ্যাল মিডিয়ায় চলে আসছে। তো মানে এটা আমি একটা জায়গায় পয়েন্ট করতে চাইছি যে আসলে আপনি আমি বা আমি উপদেষ্টা থাকা অবস্থাতেও সার্ভেইলেন্সের মানে মানে আমি তো আপনাকে প্রথমেই বললাম যে ক্ষমতার কেন্দ্রগুলো তো বিভিন্ন জায়গায়। আমি উপদেষ্টা থাকা অবস্থায় আমার প্রতি যে ধরনের সার্ভেইলেন্স করা হয়, এবং মানে রাষ্ট্রের সরকারের দায়িত্ব থেকে রাষ্ট্রের সার্ভেইলেন্সের না, আমি একটু জানতে শিকার চাই আর কি এই এমন হয়। সার্ভেলেন্সটা কি এবং আপনার, এই সার্ভেলেন্সটা কি আপনার আনন্দ দেয় না? মানে প্রায় একই রকম সার্ভেলেন্সে মার্কিন রাষ্ট্রপতিও থাকেন, মানে যারা যত বেশি গুরুত্বপূর্ণ তারা তত বেশি সার্ভেলেন্সে থাকেন। আপনি তো আর চুরি করতেছেন না, আপনি তো আর ডাকাতি করতেছেন না, আপনি সার্ভেলেন্সে থাকলে কি অসুবিধা? না, সার্ভেলেন্স থাকলে তো অসুবিধা না, কিন্তু এটাকে তো আপনার নেগেটিভলি ফ্রেমিং, মনে করেন আমি কোথাও একটা খেতে গেলাম, হ্যাঁ, তো এটা তো আমার জন্য একটা দৈনন্দিন জিনিস, এবং আমি তো খাইতে যাইতেই পারি, এই স্বাধীনতা তো আমার থাকা উচিত। কিন্তু এইটাকেও তো ভিন্নভাবে ফ্রেমিং করা। আমি কয়েকদিন আগে একটা ইয়াতে একটা পোস্ট দেখলাম যে আমি এক জায়গায় বসে আমরা মানে 4-5 জন খাইতেছি, তো একটা একটা গুমনাম পেজ, বাট ওটা আমাকে নিয়ে পোস্ট দেওয়ার কারণে ওই পোস্টটা ভালো রিচ হয়েছিল। তো ওইখানে না কিন্তু আপনার না, লিখছে হচ্ছে আপনি খাইতে গেছিলেন ও, হচ্ছে আপনার ওই বন্ধুদের সাথে যারা এখন এনসিপি নামক রাজনৈতিক দলটার সাথে না না সম্পৃক্ত। না না, ওরা ওরা ওইটা এনসিপির ওইটা সাথে না, না, ওরা ওইটা না। ওরা ওই ইয়াতে ওরা ছাত্র অধিকার পরিষদে আমার সাথে ছিল, পরবর্তীতে ওরা বাকচাষের সাথে বাকচাষের এখন আচ্ছা ছাত্র আচ্ছা, রাজনীতির সাথে গণতান্ত্রিক ছাত্র সম্পৃক্ত। সংসদের হ্যাঁ সাথে, হ্যাঁ গণতান্ত্রিক হ্যাঁ। ছাত্র সংসদের তো সাথে। মানে ওইখানে টেবিলের মধ্যে শুধু পানির বোতল ছিল, কিন্তু ওই পোস্টে উল্লেখ করা হয়েছে যে আসিফ মাহমুদ হচ্ছে মদ খেয়ে, আসিফ মাহমুদের সহযোগীরা সহ মদ খেয়ে মাতাল হয়। তো এটা যে ফ্রেমিং করাটা হচ্ছে, যে সার্ভেইলেন্স করে এটাকে ফ্রেমিং করা, তো এইটা তো প্রবলেমেটিক, এবং এটা এক ধরনের পারসেপশন তৈরি করে। প্রত্যেকটা জিনিস তো আপনি বা আমি বসে বসে উত্তর দিতে পারবো না। হুম। না, আপনার কাছে কি এটা মনে হয় না যে
ধরেন আপনি বাংলাদেশে, মানে আমি সাংবাদিকতার করি বলে আমি দেখি যে বাংলাদেশে যে কয়জন একজন তারকা আছেন, আপনি তার মধ্যে সবচেয়ে বড় তারকাদের একজন এখন। সেটা জুলাই আন্দোলনের জন্য হোক, পরে আবার সরকারে যাওয়ার কারণে হোক, সেই জন্য এই ধরনের ইয়া তো থাকারই কথা। কিন্তু আপনার ইঙ্গিতে কি এইটা ছিল যে এই সার্ভেলেন্সটা সরকারের ভিতরে যে অনেকগুলি কেন্দ্র বা সরকার তাদের কেউ করতেছে? আমি আরো সরাসরি বলি, এটা কি কোনো গোয়েন্দা সংস্থাকে আপনি ইঙ্গিত করেছিলেন? হ্যাঁ, আমি আমি এর আগেও বলছি যে কিছু রিপোর্টের ব্যাপারে আমি একটা সংবাদ সম্মেলনে বলতে গিয়ে বলছিলাম যে আমাকে হাউস থেকে যোগাযোগ করে বলা হয়েছে যে এইটা তো আমাদেরকে চাপ দিছে করার জন্য, এবং এটা টেক্সটটা হুবহু আমি হাউসে ফোন করে জিজ্ঞেস করছিলাম যে আপনারা যে একটা নাম্বার লিখলেন এখানে, এটা কিসের রেফারেন্সে লিখছেন? আপনাদের ইয়াতে তো রিপোর্টে তো লেখা জানা গেছে, জনশ্রুতি আছে, এই কিসের রেফারেন্সে আপনারা লিখলেন? তখন বললো এটা আমাদেরকে একটা গোয়েন্দা সংস্থা থেকে দিয়ে চাপ দেওয়া হয়েছে এটা রিপোর্ট করার জন্য। তো এই যে এটা তো সরাসরি আছে, আমি সরাসরি কয়েকবার বিভিন্ন জায়গায় বলছি, এবং এটাকে এই মানে আমরা এমন একটা কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে আছি যেখানে আসলে আমার কোনো প্রতিষ্ঠানও আমার বিরুদ্ধে আসলে কাজ করছে কিনা এটাও আসলে বোঝা অনেক সময় মুশকিল হয়ে যায় আর কি। খুবই ইন্টারেস্টিং। তবে আমি আপনাকে একটা তথ্য হিসেবে একটা জিনিস জানায় রাখি, সরকারের ভিতরকার অঙ্গগুলি আসলে এভাবেই কাজ করে। মানে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, সরকারের অনেক মানে বিগত সরকারের অনেক মন্ত্রীর বিরুদ্ধে যেসব রিপোর্ট হয়েছে তার অনেকগুলি আবার গোয়েন্দা সংস্থাও দিয়েছে। আবার এইটা কিন্তু সব সরকারের সময় করা হয়। যেমন ধরেন নাইকো দুর্নীতির সঙ্গে বিএনপির জ্বালানি প্রতিমন্ত্রী যে সম্পৃক্ত ছিলেন, সেটা গোয়েন্দা সংস্থার সরবরাহ করার রিপোর্ট। এরকম নানাভাবে এটা একটার মধ্যে থেকে একটা এরকম হইতে থাকে। এটা চেক এন্ড ব্যালেন্সের জন্য সরকার প্রধান হিসেবে করে, কিন্তু সেটা নিয়ন্ত্রণ রাখার জন্য জাতীয় স্বার্থের জাতীয় স্বার্থের বিষয় হলে কোনো সমস্যা নেই। আমি মনে করেন কোথাও জাতীয় স্বার্থে ভঙ্গ করার জন্য কোনো বিদেশি কারোর সাথে মিটিং করতেছি, গোপন বৈঠক করতেছি, সেটা আপনি ফাঁস করেন, সমস্যা নেই। কিন্তু আপনি আমার একেবারেই ব্যক্তিগত বিষয় যেটাকে আপনি নেগেটিভলি ফ্রেমিং করার জন্য করছেন, এটা তো নীতি বহির্ভূত হয়। অবশ্যই নীতি বহির্ভূত হয়। এবং আপনি সন্দেহ করছেন যে সরকারের ভিতরের যে অংশটুকু, মানে মানে হ্যারি পটারের ভাষায় বলতে হয়, যাদের নাম আমরা নিতে পারতেছি না প্রমাণের অভাবে, সেরকম কাউরেই আপনি সন্দেহ করতেছে, মানে ধরেন সামরিক গোয়েন্দা বাহিনী বা ওরকম কোনো কিছু, নাকি আপনাকে ফ্রেমিং? অনেকেই আছে আসলে 5ই আগস্টের পরে, আপনি একটু আগেও যেটা বললেন যে অনেকেই স্বার্থের জন্য যারা জুলাই গণঅভ্যুত্থানে আমাদের সাথে ছিল তারও হয়তো আমাদের বা আমার সাথে নাই। আবার এনসিপির তো মনে করেন যে আমাদের অন্যান্য সহযোদ্ধারা যে রাজনৈতিক দলে আছে তাদের তো ওনারা তো ইউনাইটেড আছেন এক জায়গায়, তো কেউ একজন বিপদে পড়লে বাকিরা হয়তো বাঁচাতে পারেন। তো আমরা তো সরকারে যারা আছি তারা তো ওই দেখা যায় যে যারা সাবেক সহযোদ্ধা তারাও আমাদেরকে বক্তব্যে গালিগালাজ করছেন যে সরকার এই কাজটা করতে পারতেছে না, ওইটা করতে পারতেছে না। পরিষ্কার আমরা তো এক ধরনের একা, আমাদের তো কোনো বন্ধু নেই। পরিষ্কার। আমি এই জিনিসটা খেয়াল করলাম, জনাব মাহফুজ আলম কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, ফেসবুক স্ট্যাটাস, সেখানেও তিনি প্রায় একই ধরনের কথা বলছিলেন যে আসলে মানে নতুন রাজনৈতিক দলকে তিনি ইঙ্গিত করেছিলেন, এই নানা ধরনের দুর্নীতির প্রসঙ্গ তিনি ইঙ্গিত করেছিলেন। আপনারা কি সত্যি মানে এরকম সরকারের মধ্যে থেকে যদি এরকম ভালনারেবল থাকেন, তাহলে তো আপনাদের আসলে মানে আমরা যারা আপনাদেরকে সমর্থন দিয়েছিলাম তাদের কি কিছু করার আছে এই ব্যাপারে? মানে এটা কি হতে পারে সেটা আমার একটা জানার ইচ্ছা, যদি আপনাদেরকে আসলেই ফ্রেম করা হয়, আসলেই যদি আপনারা এটার মধ্যে থাকেন। আমি অবশ্য মানে আপনাদের বিরুদ্ধে অভিযোগগুলিও আমি একটু বলতে চাই। আপনি কি মনে করেন যে মানে আমাদের, আপনি এক দুই লাইনে বলবেন যে এখানে আমরা আসলে কি করতে পারি? যেমন ধরেন সরকারের কোনো একটি গোয়েন্দা সূত্র যদি বরাত দিয়ে এটি জানায়, যাদেরকে আমরা হুইসেল ব্লোয়ার বলি, আপনার বিরুদ্ধেও কোনো খবর যখন করে বা তথ্য যখন দেয়, তখন আমি এটা ছাপবই, কিন্তু বা প্রকাশ করতেই চাইবো। কিন্তু আপনি যদি মনে করেন যে এটা ফ্রেমিং করা হচ্ছে, সেখানে সাংবাদিক হিসেবে আমার আসলে করারটা কি আসলে? মানে আমরা না, খালেদ ভাই, আপনার যদি মনে হয় যে এই তথ্যটা সঠিক, আপনি অবশ্যই আপনার ইনভেস্টিগেশনও করবেন, আপনি অবশ্যই এটা ভেরিফাই করবেন, তাহলে আপনি অবশ্যই ছাড়বেন। এবং সেটা যদি আপনার জার্নালিজমের নর্মসের মধ্যে পড়ে যে ঠিক আছে এটা জাতীয় স্বার্থের বিষয় বা কোনো দুর্নীতির প্রমাণ, তাহলে তো অবশ্যই ছাড়বেন। কিন্তু যেটা একেবারেই ব্যক্তিগত বিষয়গুলোকে নিয়ে যেভাবে ফ্রেমিং করা হয়, কিংবা এই যে রেফারেন্সলেস ভাবে নিউজ করা, এবং এই যে
হাওয়া থেকে বিভিন্ন ইনফরমেশন আসলে ছড়ানো, যেটা হচ্ছে আপনার কাছে হয়তো টিভি চ্যানেল আছে বা আপনার কাছে সেই সক্ষমতা আছে, সেই এস্টাবলিশমেন্ট আছে বলেই যে সেটা করবেন, এটা তো অনুচিত। যেমন মনে করেন যদি বাংলা ভিশনের লাস্ট যে রিপোর্টটা আমাকে নিয়ে, বিশেষ করে আমার বাবাকে নিয়ে করা হলো, এটার বিষয়ে যদি আমি বলি যে আপনিও তো দেখছেন, আপনি একজন জার্নালিস্ট হিসেবে আমি ওটা আমি আসলে এটার দেখছেন। প্রসঙ্গে আমি এটার হ্যাঁ। প্রসঙ্গে আলাদা করে আসবো, হুম। কারণ এই ব্যাপারগুলি আপনি হুম। আসলে বাংলা ভিশন, ইশরাক আহমেদ, তার মালিক, তার নানা রকম বিষয়ে জড়িয়ে গেছে, সেটা আমি একটু ধারাবাহিকভাবে আসি, এটা আপনি একটু রাখুক, এখানে থাকুক, কারণ আমি এটাতে হুম। আপনাকে প্রশ্নই হুম। করতে চাই। আমাদের অনেক দর্শক আপনি আসবেন শুনে এইসব প্রশ্নগুলি আমাকে করতে বলেছেন, আমি এই প্রশ্নগুলি করবো আপনার হুম। বাবাকে নিয়ে, আপনার এপিএস হ্যান ত্যান এগুলি নিয়ে, এগুলি নিয়ে আমি করবো, কিন্তু আমি একটু আসি। হুম। আমার কাছে হুম। এর আগে যেটি জানার দরকার, গোপালগঞ্জে যেদিন এনসিপির কেন্দ্রীয় নেতারা আক্রান্ত হলেন, সেদিন আপনি ঢাকার পুলিশ কন্ট্রোল রুমে বসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে, এবং সেটার ফেসবুক পোস্টে আমরা এটা ছবিও দেখেছি। জনাব আসিফ মোহাম্মদ সজীব ভাই, এই ছবিটা আমার ভালো লাগে নাই। এটা যে আমার ভালো লাগে নাই, এইটা আমি আমার বিভিন্ন কথা আমি বলতেও চেষ্টা করেছি, জানতেও চেষ্টা করেছি। আজ আপনাকে পেলাম, তাই আপনার কাছে একটু জানতে চাই, আপনি কোন ক্ষমতা বলে সে একটা কন্ট্রোল রুমে বসেছিলেন, এবং আপনি কি নির্দেশ কাকে দিচ্ছিলেন যে মানে এটা করতে হবে বা ওইটা করতে হবে, এরকম কি নির্দেশ আপনি দিয়েছিলেন? না, আমি আমি কাউকে কোনো নির্দেশ দিচ্ছিলাম না। আমি সেখানে একটু মানে মূলত আমি হচ্ছে সরকারের আইন শৃঙ্খলা বিষয়ক যে উপদেষ্টা কমিটি, সেই কমিটির সদস্য, এবং সেটা হিসেবে আইন শৃঙ্খলা বিষয়ক ইয়াতে আমার থাকার ক্ষেত্রে ফর্মাল আসলে অফিসিয়াল কোনো বাধা নাই। এবং সেখানে ওই সময়টা তো খুব ক্রাইসিস সিচুয়েশন যাচ্ছিল, সেখানে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। তো সেই জায়গা থেকে সরকারের কন্ট্রোল রুমে আইন আমাকে শৃঙ্খলা, আমি একটু 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 করে শুনে শুনে আসি, সরকারের আইন হুম। শৃঙ্খলা বিষয়ক কমিটিতে আর কে আছে? মানে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি, আর কোন উপদেষ্টা কে আছেন? হ্যাঁ, আরো প্রায় এটা হয়তো 12 জন উপদেষ্টার আইন শৃঙ্খলা বিষয়ক কমিটি। মানে 12, মানে আইন উপদেষ্টা শৃঙ্খলা বিষয়ক কমিটির সব উপদেষ্টাই মোটামুটি সদস্য নাকি 12-13 জন সদস্য? না, সব উপদেষ্টা না, 12 জন সদস্য বোধহয়। এবং তারা এরকম কন্ট্রোল রুমে গিয়ে থাকতে পারেন, মানে আইনে বাধা নাই? না, ফর্মালি তো এতে কোনো আসলে বাধা নাই। আমি আচ্ছা, তো সরাসরি কোনো নির্দেশনাও দিচ্ছিলাম না, যেটা স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশনা দিচ্ছিলেন। আমি সেখানে কোঅর্ডিনেশন করার চেষ্টা করছিলাম। যেমন মনে করেন, এই যে পুলিশ পাঠানো হবে, কিন্তু পদ্মা সেতুর সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোকজন অবরোধ করে রাখছে, পুলিশ যেতে পারছে না। তো এই কারণে এই কোঅর্ডিনেশনটার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আমাকে ফোন করেছিলেন, আমি গিয়েছিলাম। এবং তো ওদের সাথে যেহেতু আমার যোগাযোগ আছে, পূর্ব পরিচিতি আছে, তো ওদেরকে বলে তখন ওই কোঅর্ডিনেশনটা করা, যাতে করে সেখানকার ওই পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধা তৈরি না এই হয়। এই ছবিটি কে তুলেছিল? আপনার কোনো সহকারী, মানে কে পোস্ট করেছিল? এই ছবিটির উৎস কি? উম এই ছবিটা আমার সাথে থেকে কেউ তুলেছিল, এবং আমার পেজে হয়তো ইয়ে আপনি, করেছে। হ্যাঁ, যে আপনার হুম। পেজে এটা পোস্ট হুম। করেছিলেন কি আপনি এটা জানাতে যে মানে আপনি খুব পাওয়ারফুল একজন উপদেষ্টা, আপনি ইচ্ছা করলে? না, না, এইটা পোস্ট করা হয়েছিল যে সরকার এটা নিয়ে কাজ করতেছে। তখন এই ধরনের একটা ইয়া চলছিল যে সরকার কিছু করতেছে না, এখানে মানুষগুলো মারা যেতে পারে। তো অ্যাটলিস্ট গভর্নমেন্টেরও তো একটা ইয়া থাকা, সে থাকা উচিত। সেই জায়গা থেকে যে গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং এবং গভর্নমেন্ট ইজ কনসার্ন মানে এটা প্রত্যেকটা আপনার মাসল দেখানো না তো? আপনার পিস্তলের ম্যাগাজিন না, দেখানো এটা বা পিস্তলের গুলি দেখানো না তো এটা? এটা এটা কোনোভাবেই না। এবং ইয়াতে মানে ওইটাও তো ম্যাগাজিন তো দেখানোর জন্য না আপু। এটা তো না, ওইটা দেখানোর, দাঁড়া, ওইটা আমি এটার কারণে ওইটা আমি ওইটা আমি আমি নিজেও বিব্রত আচ্ছা, হয়েছে। হ্যাঁ। কিন্তু ওই ছবিটা আপনি পোস্ট করেছিলেন এই কারণে না তো? দেখো যে আমি কিন্তু আম হিয়ার, আম অন দ্য চেয়ার, আমি ওরকম বলার জন্য না তো? না মানে আছে না একটা না, ফ্লেক্স না? আমার মনে হয় যে এই সরকারের একটা দুর্বলতার জায়গা হচ্ছে এই সরকারের কমিউনিকেশন আসলে একটু কম। দেখা যায় আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে কাজ যতটুকু করতে এর থেকে বেশি বলতো। তো এই সরকারের কমিউনিকেশনটা এই সরকারের একটা বড় দুর্বলতা, যে অনেক কাজ হচ্ছে কিন্তু সেগুলোর কমিউনিকেশন হচ্ছে কই না, আমার যেন মানুষ ভাবতেছে যে আমার কাছে তো গভর্নমেন্ট কোনো আমার কাজ কাছে করতেছে না। আমার কাছে তো মনে হয় যে আমাদের প্রেস সচিব, আমাদের সিনিয়র সাংবাদিক শফিক ভাই বেশ ভালোই করছেন, সরকার যতটুকু করছে তার না, চেয়ে। হ্যাঁ, হ্যাঁ, শফিক ভাই তো করছেন। শফিক ভাই তো মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সরকারে তো আরো 22-24 জন উপদেষ্টা আছেন, উপদেষ্টার বিশেষ সহকারীগণ আছেন। আপনি কয়জনকে আসলে মিডিয়াতে দেখেন? আচ্ছা, এটা কে ঠিক করে জনাব আসিফ? যে আমি এটা ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনার তো 22 জন উপদেষ্টা আছে, উনার অফিসে জিজ্ঞেস করছিলাম, আসলে ডেপুটি প্রেস সেক্রেটারির সাথে কথা হচ্ছিল, যে 22 জন উপদেষ্টা আছে, যে এর মধ্যে আপনি কোন উপদেষ্টার কাজকে সামনে আনবেন, কোন কাকে পিছনে আনবেন? কারণ আমরা দেখি মাঝে মাঝে উপদেষ্টাদের কথাও প্রেস উইং থেকে বলা হয়, কিন্তু কার কথা কিভাবে বলা হবে এটা কি মানে কেবিনেটে বসে আপনারা ঠিক করেন, নাকি ডক্টর ইউনূস নির্দেশ দেন যে এদের এদের কথা বলবেন বা আমার কথা বলবেন? না, এটা হচ্ছে মাঝে মধ্যে হয়তো দেখেন যে ইয়ার সাথে, শফিক ভাইয়ের সাথে সংবাদ সম্মেলনে উপদেষ্টারাও থাকেন। তো কনসার্ন যেই মন্ত্রণালয়ের কাজ হয়, যেমন আমার মন্ত্রণালয়ে একটা ইয়া আইন পাশ হলো, সেটার বিষয়ে ব্রিফ করার জন্য আমি
ওনার সাথে গেলাম বা অন্য কারো কনসার্ন। তবে আমি দেখেছি যে উপদেষ্টার মধ্যে বেশিরভাগের মধ্যেই একটা মানে প্রচার বিমুখতা আছে। হুম। এবং স্বাভাবিকও, ওনারা তো আর পলিটিক্স করা বা ওনারা তো সামনে আসার যে পলিটিক্যাল গভর্নমেন্টের মধ্যে যে ড্রাইভটা থাকে যে আমি কাজ করছি এটা দেখাইতে হবে, এই যে একটা দায়ের জায়গা থাকে, তো এইটা তো ওনাদের নাই। সেই জায়গা থেকে কমিউনিকেশন গ্যাপ আছে। তো সেই জায়গা থেকেও মাঝে মধ্যে দেখা যায় যে মাঝে মধ্যে আমি চেষ্টা করি যে কমিউনিকেট করার, কারণ দেখা যায় যে এখন রিয়াকশনটা খুব দ্রুত হয়। এখন ওকে। আওয়ামী লীগের আমলের মতো না, কিছু একটা ঘটলেই দেখা যায় যারা কনসার্ন আছে, এখন নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয়েছে, স্টুডেন্টদের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয়েছে, খুব দ্রুত দেখবেন যে মাঠে নেমে চলে আসছে। ওকে। তো ঠিকমতো কমিউনিকেশন না হওয়াটাও এই রিয়াকশনের একটা বড় কারণ বলে আমি মনে করি। তো এইগুলো ম্যানেজ করার জন্য আমার মনে হয় যে কমিউনিকেশনটা প্রয়োজন, সেই জায়গা থেকেই সেই বিষয়টা পোস্ট করা। ওকে। আমি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আমাদের অনুষ্ঠানে এসেছিলেন, তখন তিনি আমার একটি প্রশ্নের জবাবে বলেছিলেন যে চট্টগ্রামের মেয়র শাহাদাত সাহেব কেন মেয়রের দায়িত্ব পেলেন, দক্ষিণ ঢাকার ইশাক সাহেব কেন পেলেন না। তখন তিনি আমার মানে প্রশ্নের পর প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যে এইটা চট্টগ্রামের ক্ষেত্রে সেই সময়কার যে স্থানীয় সরকার উপদেষ্টা ছিলেন জনাব এফ হাসান আরিফ, তার কারণেই চট্টগ্রাম সিটিতে মেয়র হিসেবে দায়িত্ব পান, কারণ তিনি একটি লিনিয়েন্ট ভিউ নিয়েছিলেন তার মেয়র পদে বসার ক্ষেত্রে, যেটা জনাব আসিফ নেন নাই। সেই জন্য ব্যাপারটার ক্ষেত্রে তিনি এটার মধ্যে সিদ্ধান্ত দিতে চান নাই। সার্বিকভাবে বিএনপির সিনিয়র নেতারা কিন্তু অভিযোগ করেন যে আপনি গায়ের জোরে আসলে জনাব ইশাককে বসতে দেন নাই। তো আপনি কি মনে করেন যে সপ্তাহ 10 দিন বা 15 দিনের জন্য জনাব ইশাক মেয়র হলে সেটা কি, মানে আপনি এটাকে পার্সোনালি নিয়েছেন কিনা বা নিয়েছেন কিনা, মানে এটা আপনার গায়ের জোরের ব্যাপারটা যেটা আসছে? জি। হ্যাঁ, প্রথমত খালেদ ভাই, পার্সোনালি নেওয়ার তো এখানে সুযোগ নাই। এখানে এই ধরনের জনগুরুত্বপূর্ণ এইসব সিদ্ধান্ত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই আসে, এবং এইখানে পার্সোনালি কোনো ডিসিশন নিয়ে তো আমি মানে নিজে ঝুঁকি নিতে চাইবো না। তো এই বিষয়ে সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদ এবং ফর্মালি ইনফর্মালি উপদেষ্টা পরিষদ থেকেই মানে হয়েছে, এবং তখন আইনি জটিলতা ছিল অনেকগুলো, যেটা আপনিও জানেন। এবং তখন এই যেহেতু আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব অন্য যে কেউ থাকলে তাকেও উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তই বাস্তবায়ন করতে হতো। এবং আপনি যদি ইশরাক ভাইয়েরও লাস্ট দু একটা প্রেস ব্রিফিং এ উনি নিজেও বলেছেন যে এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভুল বোঝানো হয়েছে, উপদেষ্টা পরিষদ ভুল বুঝাইছে। তো উনি কিন্তু নিজেও বলেছেন। তো সেই জায়গায় আমার একক স্বেচ্ছাচারী ভাবে এই ডিসিশন নেওয়ার আসলে না, কোনো ইয়াটা সুযোগ নেই। কোথায় আসে, ইয়াটা কোথায় আসে, মানে শাহাদাত যখন মেয়র হন তখন হাসান আরিফ ছিলেন, ইশরাক যখন মেয়র হতে পারেন নাই তখন আসিফ সাহেব ছিলেন। সেই জন্য মনে হয় যে এখানে আসিফ সাহেব কোনো কিছু করেছেন কিনা। না, এটা হাসান আরিফ স্যার হয়তো সেই সময়টার কথা আমার ঠিক মনে নেই, এটা হয়তো তিনি উপদেষ্টা পরিষদে আনেন নাই, কিংবা ওই বিষয়ে এত বেশি আইনি জটিলতাও ছিল না। তো উপদেষ্টা পরিষদে যখন যায় তখন আমার তো মানে স্টেশনের দায়িত্বে থাকা জায়গা থেকে হচ্ছে আমার ওই সিদ্ধান্তটা বাস্তবায়ন করাটা হচ্ছে আমার দায়িত্ব। ওকে। এবং যেহেতু এখানে আইনি জটিলতা ছিল, একই সাথে এই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের আসিফ নজরুল স্যারও সহযোগিতা করেছেন, অ্যাটর্নি জেনারেলও এইটার ক্ষেত্রে আইনি পরামর্শ দিয়েছেন আমাদেরকে। তো এটা যে এককভাবে আসিফ মাহমুদের, এটা রাজনৈতিক কারণে অনেক সময় বলা হয়ে থাকে, রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে অনেকে মনে করতে পারেন তারা সেভাবে অ্যাটাক করতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত তো ইয়া ভাই, ইশরাক ভাই নিজেও বলেছেন যে এটা উপদেষ্টা পরিষদে ওকে, আসলে সিদ্ধান্ত। আমারও মনে হয় যে এটা উপদেষ্টা পরিষদেরই সিদ্ধান্ত। কিন্তু এখানে আবার একটা কথা আসে যে উত্তর ঢাকায় আপনি প্রশাসক নিয়োগ দিয়েছেন সম্পূর্ণ আপনার একক সিদ্ধান্তে। জনাব এজাজ সাহেবের আগে পিছে যাই না, না, কিছু না, করা যায় এখানে ভাই, এইটা নিয়ে কি আপনি একটু বলবেন? ইদানিং আবার শুনতেছি যে এজাজ সাহেব আপনার এবং সৈয়দা রেজানা হাসান যিনি আরেকজন উপদেষ্টা, তাদের দুইজনের একক পছন্দ, তাদের আপনি একটু ভাই, বলবেন? ও এজাজ ভাইয়ের নিয়োগটাও কিন্তু উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। এটা কোনো আচ্ছা। মানে এটা তো ফর্মাল এজেন্ডা উত্থাপন হয় নাই, কিন্তু উপদেষ্টা পরিষদের বিবিধে এই বিষয়ে আলোচনা হয়েছে। এবং ওই দিন আমি কোনো একটা কারণে আমি হয়তো সফরে ছিলাম, আমি উপদেষ্টা পরিষদের ওই বৈঠকে ছিলাম না। ইভেন ওই উপদেষ্টা পরিষদের বৈঠকে আমি নিজে ছিলাম না। তো সেই উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয়েছে, আমাকে সিদ্ধান্ত জানানো হয়েছে, আমি সেটা বাস্তবায়ন করেছি। তো এখন এটা তো পারসেপশন, ওই যে বললাম যে রাজনৈতিক কারণে পারসেপশন তৈরি করা হয় যে একক সিদ্ধান্ত এত বড় জায়গায় আসলে নেওয়ার সুযোগ নেই। যদি একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকতো আমি লোকাল গভর্নমেন্ট ইলেকশন দিয়ে দিতাম, আরো অনেক কিছু করে আপনার কাছে কি মনে হয় না ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তার কোনো একটা বক্তব্যে বা কোনো জায়গায় কোনো কিছুতে যদি এটা পরিষ্কার করতেন যেটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, তাহলে আপনার উপর এতগুলি জিনিস আসতো না, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ইচ্ছা করে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্যান্য উপদেষ্টা পরিষদ ইচ্ছা করে এটা জনাব আসিফের উপরে আনতেছেন?
এরকম আপনার মনে হয় এখানে কিনা? হয়তো সরকার থেকে আরো ভালো কমিউনিকেশন মানে করার মানে এটা সুযোগ এটা ছিল। এটা উনি নিজে না বলেও উনার প্রেস সচিবকে দিয়ে ওটা বলাতে পারতেন। আমি কিন্তু এটা এখন পর্যন্ত, মানে আপনি ঠিকই বলেছেন, ইশাক সাহেব বলেছেন যে এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, কিন্তু উপদেষ্টা পরিষদের কারো মুখে বা এর কাছে কিন্তু শুনে আমার, মানে প্রফেসর আসিফ নজরুল আমার উপর্যুপরি প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে তখন হাসান আরিফ এটা খেয়াল করেন নাই, এবারে আসিফ সাহেব সেটা খেয়াল করেছেন স্পষ্ট। আমি সত্যি মানে সামারি করলে এরকমই দাঁড়ায় কথাটা। তো আমার কাছে মনে হয়েছে যে আমি জনাব হাসান আরিফকে অনেকদিন ধরে চিনি, আমার কাছে মনে হয়েছে যে যেটি জনাব হাসান আরিফের কাছে মনে হইলো যে না আইনি বিষয়ে এটি চলতে পারে, সেটি জনাব আসিফের যখন মনে না হইলো, তার মানে উনি ব্যক্তিগতভাবে ব্যাপারটা নিলেন। এটিকে আপনার মনে হয় না এটা এখানে পরিষ্কার করা দরকার ছিল সরকারের? হ্যাঁ, সরকারের পক্ষ থেকে আরো বেটার কমিউনিকেশন হতে পারতো, যেটা হয় নাই আনফরচুনেটলি। তবে এখানে আসলে ব্যক্তিগতভাবে আমি যেটা বারবার বলছি যে ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগই নেই। এত বড় গুরুত্বপূর্ণ বিষয়, যেই বিষয় নিয়ে যমুনার সামনে, মানে যমুনা পর্যন্ত ব্লকেড হয়ে গেল, অবরোধ হয়ে গেল, এরকম বিষয় নিয়ে আমি আসিফ মাহমুদ একা সিদ্ধান্ত নিয়ে নিব, এটা আসলে মানে এটা আমি মনে করি না যে কোনো সচেতন মানুষ এটা বিশ্বাস করবে। ইভেন যেহেতু মানে ইশরাক ভাইও বলছে, এটা খুব ক্লিয়ার যে এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ছিল, এবং এজাজ ভাইয়ের নিয়োগটাও উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ছিল, এবং ওই দিন উপদেষ্টা পরিষদের ওই বৈঠকে পর্যন্ত আমি উপস্থিত ছিলাম না। আমার কাছে যেহেতু আমি স্টেশনের দায়িত্বে আছি, সেই জায়গা রাইট থেকে আমার হচ্ছে সিদ্ধান্তগুলো রাইট বাস্তবায়ন করতে হয়। আমার এখানে একটা রাজনৈতিক অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করা হয়, রাজনৈতিক বিভিন্ন অ্যাবসলিউটলি ব্যাপার এখানে আছে। অ্যাবসলিউটলি। এবং বাংলা ভাষায় এই প্রবাদটাকে আমরা বলি যে পরের ঘাড়ে বন্দুক রেখে পাখি শিকার করা। এখানে আমরা 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 একটু আপনার কাছে আসি। সেইটা হচ্ছে যে সম্প্রতি মুরাদনগরে মানে ইনসিডেন্টালি আমি জনাব আসিফ মাহমুদ সজীব ভাই আপনার কাছ থেকে আরেকটু বেশি সময় আমি একটু চেয়ে নিচ্ছি, যে কারণ আমরা একটু আরো কিছু প্রশ্ন আপনার মধ্যে। সম্প্রতি মুরাদনগর এবং ইনসিডেন্টালি মুরাদনগর আমারও উপজেলা, মানে আমার পিতা পিতামহ সেই উপজেলা থেকে এসছেন, আমার বাবা দাদা যাদেরকে বলে আর কি। তো আমারও কিছু খবর পাওয়ার কিছু নিজস্ব সোর্স আছে, তো সেই জন্য আমি দায়িত্ব নিয়ে বলছি যে এইটা আসলে সরকারের সাপ্লাই করা কোনো সোর্স না। তো সেই জন্য আমি বলতেছি যে এই কথা তো ঠিক যে একই পরিবারের তিনজনের হত্যা, চাঁদাবাজি, সালিশ বাণিজ্য, যেমন নানা অভিযোগ ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লালের বিরুদ্ধে আসে। মানে মানে সারা দেশে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত চেয়ারম্যান কেদের কেউ পলাতক, কেউ জেলখানায়, অনেককে চেয়ারম্যান থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু শিমুল বিল্লাল কিভাবে টিকে গেলেন? এখন এই কথা এই কারণে আসছে যে যে সরি শিমুল শিমুল সাহেবের যে এইটা আসছে এরকম, সেইটার জন্য আপনার বাবা তাকে শেল্টার দিচ্ছেন, এবং আপনার বাবা তাকে শেল্টার দিচ্ছেন যে ক্ষমতা খাটিয়ে, সেই ক্ষমতার নাম হচ্ছে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। আপনি কি একটু বলবেন যে এই একটা নৃশংস অপরাধ, আমি বাংলা ভিশনের যে কি দেখানো হয়েছে সেখান থেকে আলাদা করে আমি যতটুকু জিনিস সম্পর্কে শিওর হতে পেরেছি শুধু ততটুকু জিনিসই আপনাকে বললাম, যে তিনজন, তার হত্যা, চাঁদাবাজি, সালিশ বাণিজ্য, ইউপি চেয়ারম্যান, সে আওয়ামী লীগ আমলে ছিল, সবটা মিলে যদি আপনি এটা বলতেন যে আপনার বাবা তাকে সেটা দিচ্ছেন হ্যাঁ, কিনা, এবং আপনি আপনার পলিটিক্যাল গেইনকে সামনে রেখে আপনার বাবা বিএনপির এগেনস্টে আওয়ামী লীগের লোকজনকে দিয়ে একটা পলিটিক্যাল একটা জায়গা তৈরি করতে চাচ্ছেন কিনা? আচ্ছা, প্রথমত হচ্ছে এই যে আমরা এই সরকার দায়িত্বে আসার পরে, তখন হাসান আরিফ স্যার দায়িত্বে ছিলেন স্থানীয় সরকার বিভাগে, তখন পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, এই সবগুলো হচ্ছে ভেঙে দেওয়া হয়েছিল অধ্যাদেশ জারি করে, এবং পরবর্তীতে পরিপত্র জারি করে। কিন্তু ইউনিয়ন পরিষদ ভাঙা হয় নাই। ইউনিয়ন পরিষদ ভাঙা হয় নাই এই বিবেচনায় যে এতগুলো ইউনিয়ন পরিষদে পরিচালনার মতো যথেষ্ট পর্যাপ্ত মানে প্রশাসক দেওয়ার মতো পর্যাপ্ত অফিসার আমাদের আসলে ফিল্ড পর্যায়ে নাই, সেই কারণে ইউনিয়ন পরিষদ ভাঙা হয় নাই। এবং ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে যারা পলাতক ছিল, যেহেতু ভাঙা হয় নাই, অধ্যাদেশ পরিবর্তন হয় নাই, সেহেতু যে কাউকে যে কোনো সময় বের করে দেওয়ার সুযোগ নাই। যারা পলাতক ছিল তাদের ক্ষেত্রে স্পষ্ট উল্লেখ আছে, 60 দিন স্টেশনে উপস্থিত না থাকলে তাকে বরখাস্ত করা যাবে। সেই প্রক্রিয়ায় অনেককে বরখাস্ত করা হয়েছিল। কিন্তু শিমুল বিল্লালের ঘটনা আমি পরবর্তীতে খোঁজ নিয়ে যতটুকু জেনেছি, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইলেকশন করেছেন, এবং তিনি 5 আগস্টের পরে পলাতক ছিলেন না একদিনের জন্য, তিনি স্টেশনেই ছিলেন। তো নিয়ম অনুযায়ী আসলে তাকে ইয়া করা হয় নাই। এবং এই যে একটা রিপোর্টে বলা হয়েছে যে সব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে অপসারণ করা হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা। এই সংক্রান্ত ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ তখন ইয়া করা হয় নাই, তখন অ্যামেন্ডমেন্টও করা হয় নাই, এবং পরিপত্র জারি করা হয় নাই। ইউনিয়ন পরিষদগুলো আগের মতোই বহাল ছিল, শুধুমাত্র যারা পলাতক ছিল, স্টেশনে ছিল না,
যাদের বিরুদ্ধে অনাস্থা এসেছে আইন অনুযায়ী তাদেরকে একটা সেকেন্ড, অপসারণ মানে করা আপনি কি হয়েছে। বলতে চাচ্ছেন যে জনাব শিমুল বিল্লাল আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন না? আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল কিনা আমি জানি না, হ্যাঁ। তবে স্বতন্ত্র প্রার্থী ছিল এতটুকু আমি জানি। আচ্ছা। আম, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হয়েছেন যতদূর আমি জানি। ওকে। এবং শেল্টারের বিষয়ে যেটা বলা হয় যে ওই যে একটা ছবি দিয়ে হচ্ছে বলা হয় যে শেল্টার দেওয়া হচ্ছে, ওই ছবিটা কিন্তু ওই ঘটনারও আরো অনেকদিন আগের। এবং ছবিটা দেওয়ার সময় খুব ক্লেভারলি ওই যে নিচে যে ডেট লেখা থাকে, অনেক ফোন দিয়ে ছবি তুলে ডেট লেখা থাকে, ওই ডেট এন্ড টাইমটা আসলে কেটে দেওয়া হয়েছে। আমার কাছে ওই ডেট এন্ড টাইম সহ ছবিটা আছে। হুম। তো আহ, এখানে একটা পারসেপশন তৈরি করা হয়েছে এই জায়গা থেকে। তো ঘটনা আমি স্থানীয় প্রশাসন, পুলিশ সবার সাথে কথা বলে যতটুকু জেনেছি, এই ঘটনাটা যেদিন ঘটে এবং বাদীর স্টেটমেন্টও আমি পেয়েছি যে যিনি ভিকটিম তিনিও বলেছেন যে আগের রাতে 2টায় ওইখানকার যিনি বিএনপির উপজেলা যুগ্ম আহ্বায়ক এবং ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, হুম। তার বাসায় ওই বৈঠকটা হয়, যে বৈঠকে আসলে হত্যার বা হামলা করার সিদ্ধান্ত হয়েছিল। শাহ আলম, তিনি হুম। কিছুদিন আগে অ্যারেস্ট হয়েছেন। ওই বৈঠকে এখন যাকে আওয়ামী লীগের চেয়ারম্যান বলা হচ্ছে শিমুল বিল্লাল, তিনিও উপস্থিত ছিলেন ওই বৈঠকে। ওই ওয়ার্ডের মেম্বার উপস্থিত ছিল, ওই এলাকাবাসীর যারা মাথা আছে সবাই উপস্থিত ছিল। রাত 2টা বাজে বৈঠক হয়। এইটা কিন্তু হচ্ছে বাদীর স্টেটমেন্ট, আমার কাছে স্টেটমেন্ট অডিও রেকর্ড আছে। এটা বাদী নিজে বলছেন যে ওই বাসায় বৈঠক করে হত্যার সিদ্ধান্ত হয়। এবং প্রথম 15 দিনের বক্তব্য যদি দেখেন, ভিকটিম ফ্যামিলির কোথাও আমার নাম কিংবা আমার বাবার নাম নাই। এবং যেই ব্যক্তি এই ঘটনায় তার স্ত্রী হারিয়েছে, 2 সন্তান হারিয়েছে, তার স্টেটমেন্ট আছে, ছোটখাটো মিডিয়াতে এসেছে, যে তিনি বলছেন যে তাদেরকে এই ঘটনা ঘটার পরে বিএনপির নেতাকর্মীরা তাদের বাসায় যান, তাদেরকে নানাভাবে চাপ প্রয়োগ করেন, কুপরামর্শ দেন, উপদেষ্টার বাবা এবং উপদেষ্টার নাম মামলায় অন্তর্ভুক্ত করতে বলেন, কিন্তু তারা সেটাতে আপত্তি দেন এবং সেটা তারা করেননি। কিন্তু পরিবারের আরেকাংশকে এবং তার মেয়ের ব্যাপারে যখন আমরা বিভিন্নভাবে তার সাথে কথা বলার চেষ্টা করি, তিনি বলেন যে তার মেয়েকে তিনি আর সেই সময়ের পর থেকে পাচ্ছেন না, তার মেয়ে অন্য জায়গায় আছে। এবং এই যে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট, বক্তব্য, যেটা প্রথম 15 দিনে আসে নাই। আপনি তো যে কোনো হুম। ক্রাইমের হুম। ইয়ার ক্ষেত্রে যদি আপনি ভিকটিমের বক্তব্য নেন, তাহলে তো আপনার ফার্স্ট বক্তব্যটা বিশ্বাসযোগ্য হওয়া উচিত, যেটা পরবর্তীতে তাদেরকে এবং আমরা এটা কি এরকম হতে পারে জনাব ভূঁইয়া, এটা কি এরকম হতে পারে যে প্রথম দিকে আপনার ভয়ে তারা সত্যি কথা বলতে পারেন নাই? আমার ভয়, তো প্রথম দিকে যদি আমার ভয়ে না বলতে পারে, পরে কিভাবে তাহলে বলতেছে? অনেক কষ্টে তো সাহস সঞ্চয় এটা করেছে। এবং এবং না, এখানে যদি যার স্ত্রী মারা গেছে, হুম। যার 2 সন্তান মারা গেছে, এবং উনি সেখানে থাকলে উনিও হয়তো মারা যেতে পারতেন, হুম। তিনি বলছেন যে তাদেরকে চাপ প্রয়োগ করা হয়েছে। এই ভিডিওটা আছে, আমি প্লে করে আপনাকে শোনাতে পারি, যে আচ্ছা। তাদেরকে চাপ প্রয়োগ করা হয়েছে, তাদেরকে উম, কুপরামর্শ উম, দেওয়া হয়েছে যেন তারা আমাদের নাম অন্তর্ভুক্ত করেন, কিন্তু তারা সেটা প্রাথমিকভাবে রিফিউজ করেছেন। ওকে। তার নিজের স্টেটমেন্ট আছে। ওকে। আমার মনে হয় যে আমরা আরেকটু অন্য জায়গায় যাই। যে সম্প্রতি আপনার বাবা বিল্লাল হোসেনের বিষয়ে আরেকটা অভিযোগ এসেছিল, যেটা আপনি আসলে স্বীকার করেছেন, যে একটা ঠিকাদারি লাইসেন্স হওয়ার পর আপনি এটা বিব্রত হয়েছিলেন। আপনি বলেছিলেন যে সেটি আসলে একটি ভুল এবং এটি প্রত্যাহারও করা হয়েছিল এবং তার এটিকে নিষেধ করা হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে একটা স্কুলের সহকারী প্রধান শিক্ষকের উপর অত্যাচার, যেটি আসলে মানে তাকে বিবস্ত্র করে অমানবিক নির্যাতন চালানোর কথা, তিনি এই অভিযোগ করেছিলেন যে বিল্লাল হোসেনকে 2014 সালে বহিষ্কার করা হলে তখন আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়েছিলাম, সেটাই বিল্লাল হোসেন অর্থাৎ আপনার পিতা, সেটাই তার আসলে এই মানে প্রতিশোধ নেয়ার কারণ। এইটা সম্পর্কে আপনি একটু কিছু বলবেন যে এইটার বিষয়টা কি? হ্যাঁ, ভাই, প্রথমত ওই রিপোর্টে তো খুব সুন্দর করে দেখানো হয়েছে, কান্নাকাটি সহ হুম। ইমোশন হুম। দিয়ে ইয়া করা হয়েছে। তো আমার কাছে এখানে পেপারেই আছে যে এই যে বহিষ্কারের কথা যেটা বলা হচ্ছে, হুম। এটা হচ্ছে বাবার স্বাক্ষর নকল করে, হুম। এবং হাইকোর্টের ভার্ডিক্ট আছে যে এই স্বাক্ষরটা নকলকৃত। হুম। এটা টেকনিক্যাল অ্যাসেসমেন্ট করে ভার্ডিক্ট দেওয়া হয়েছে। স্বাক্ষর নকল করে একটা পদত্যাগ পত্র, মানে অব্যাহতি পত্র, যে অন্যত্র হুম। চাকরি হয়েছে বিধায় আব্বু হচ্ছে যে প্রধান শিক্ষকের পদে অব্যাহতি এবং ছাড়পত্র প্রসঙ্গে, এই যে আমার কাছে এটা আছে, হুম। যে স্বাক্ষর হুম। নকল করে ওনাকে আসলে বহিষ্কার করা হয়েছে, যদিও সেখানে বলা হয়েছে যে অর্থ আত্মসাতের কারণে বহিষ্কার করা হয়েছে। আমার কাছে হাইকোর্টের এখানে ভার্ডিক্টও আছে এবং শিক্ষা বোর্ডের ভার্ডিক্ট আছে। এটা ওই সময় তো আর আমি উপদেষ্টা ছিলাম না, যে ওই সময়ের ভার্ডিক্ট আছে যে এটা স্বাক্ষর নকল করে তাকে তার পদ থেকে হুম। সরানো হয়েছে। এবং এটা তখনকার সহকারী প্রধান শিক্ষক হওয়ার জন্য এবং তখনকার ম্যানেজিং কমিটির সভাপতি তার কিছু কথা না শোনার জন্য এই ষড়যন্ত্রটা তখন করা হয়েছে। এবং আমার কাছে
এই তখন, এবং এই যে শিখারানী যার কথা বলা হচ্ছে, তিনিও 4বার বহিষ্কৃত হয়েছেন। হুম 4বার, একবার না 4বার। এবং 4বারের মধ্যে 3বারই ওই সময়কার যিনি ম্যানেজিং কমিটির ডিরেক্টর, মানে সভাপতি হুম মোহাম্মদ আলীর দ্বারা 3বার তিনি ইয়া হয়েছেন। পরবর্তীতে তাদের মধ্যে বোঝাপড়া হয়েছে এবং তারা বাবার বিরুদ্ধে এটা করেছে, যদিও হাইকোর্টের রায় নিয়ে, রায় একবার না, ওকে। যখন শিক্ষা বোর্ড আব্বুকে পুনর্বহাল করলো ওরা সেটা আপনার কাছে মানলো না। আপনার কাছে কি মনে হয় যে এই যে একটা ষড়যন্ত্র বা আপনি যেটাকে বলছিলেন যে এইভাবে সাজানো গোছানো জিনিস, এটার কারণ কি? জনাব বিল্লাল সাহেব কি রাজনীতিতে ওখানে সক্রিয়, নাকি তিনি রাজনীতি করবেন, নাকি আপনি উপদেষ্টা হওয়ার পরে আপনার এই জায়গার শত্রু বেড়েছে বলে আপনি মনে না, করেন? এটা আমি মুরাদনগরের বিষয়ে যদি বলি, মুরাদনগরের ইয়াটা ছিল নির্বাচন করা কিংবা রাজনীতি করার জায়গা থেকে না। কারণ হুম মানে আমি যদি রাজনীতি করিও, আমার মানে রাজনীতি সেন্টারটা মুরাদনগর হওয়াটা আমার জন্যই আরো নেগেটিভ। কারণ যোগাযোগ থেকে হুম শুরু করে সময়, কারণ আমি পলিটিক্স করলে আমি ন্যাশনাল জায়গা থেকে, ন্যাশনাল অ্যাপ্রোচ থেকে করবো, আমি তার স্থানীয় পর্যায়ের হুম নেতা হিসেবে রাজনীতিটা করব না। তো সেই জায়গা থেকে আমার জন্য তো ঢাকা সুইটেবল পজিশন। তো আমি হুম মুরাদনগরে মূলত আমার ইয়া ছিল যে, আপনি জানেন যে বিগত আওয়ামী লীগের সময়ে কুমিল্লার যেই অঞ্চলগুলো বিশেষ করে আহ, বিরোধী পক্ষের বিএনপি বা জামাত হুম অধ্যুষিত সেই অঞ্চলগুলোতে উন্নয়ন কার্যক্রম হয় নাই বললেই চলে। হুম এবং আমার এখানে আমি এসে দেখলাম যে অনেকগুলো কাজ স্যাংশন হয়ে আছে, বরাদ্দ আছে, কিন্তু সেগুলোর কাজগুলো আসলে শুরু করা হয় নাই ওই আঞ্চলিক বৈষম্যের কারণে। আমি সেই কাজগুলা আসলে করতে চাইছি এলাকায়, এবং ওই হুম। সংক্রান্ত যেই অর্থাৎ কার্যক্রম সেটার সাথেই ঠিকাদারি নিয়ে, ইয়া ছিল। ঠিকাদারি নিয়ে মানে মূল ঠিকাদারি ব্যাপারটা কি ঠিকাদারি ঠিকাদারি সংক্রান্ত টাকা পয়সা? ঠিকাদারি সংক্রান্ত কিছুই না এখানে আসলে। যেই লাইসেন্সটা বাবা করেছিলেন সেটা ছিল জেলা পর্যায়ের একটা লাইসেন্স। এটা হুম মানে অত বড় লাইসেন্সও না, যেটা হুম আসলে এক্সিএন কর্তৃক, মানে হুম জেলা ইঞ্জিনিয়ার যিনি থাকে হুম হুম স্থানীয় সরকার, তিনি এটা দিয়েছেন। এবং সেটা আমি অবগত ছিলাম না। রিপোর্ট করার আগে আমাকে সাইর ভাই নক দিয়েছিলেন যে এরকম একটা বিষয় আমি পাইছি, এইটা তুমি জানো কিনা। পরে আমি খোঁজ নিয়ে জানলাম যে এটা সত্য, এবং আমি ওনাকে বলার পর উনি রিপোর্ট করলেন, এবং পরের দিন যথারীতি আমি হুম সেটা, যেহেতু আমি এখানে দায়িত্বে থাকা অবস্থায় এটা স্বার্থের সংঘাত হয়, হুম সেই জায়গা থেকে এটা ইয়া করা। কিন্তু এটা যদি আমার বাবা না হয়ে অন্য যে কেউ করার, তো এটা তার মানে স্বাধীনতা আছে, যে কোনো হুম ব্যক্তি হিসেবে তো ব্যবসা করার স্বাধীনতা আছে। কিন্তু আমি এখানে দায়িত্বে থাকা অবস্থায় এটা অবশ্যই স্বার্থের সংঘাত। যদিও আমাদের দেশে কোনো এমপি মন্ত্রী স্বার্থের সংঘাতকে কোনো অপরাধ বা ইয়া হিসেবে বিবেচনা করে কিনা আমি হুম। জানি না। কারণ আমি যদি আপনি যদি এখনো দেখেন যে আপনার সাবেক কোনো আপনাদের এমপি আপনাদের মন্ত্রী ছিল। আপনাদের প্রধান উপদেষ্টাও করেন না, তিনি গ্রামীণের নামে অনেকগুলি জিনিস নিয়েছেন যেটা উনি পরে নিলেও পারতেন, নিজের ইয়াও বাদ দিছেন অনেকগুলা। নিশ্চয়ই আপনার সেটা ক্যাবিনেটে ভিন্ন, এগুলো আলোচনা সেটা করেন। সেটা ভিন্ন প্রসঙ্গ। জি তবে আহ, আহ, আমি সেটাকে কোনোভাবেই ইয়া করে নেই, প্রশ্রয় দিই নাই, এবং সেটা আমরা কিন্তু বাতিল করেছি সাথে সাথে। এবং আমি বাবাকে বুঝিয়েছি, এবং তার ওই ঘটনার পর থেকেই মোস্টলি গত 5 মাস বাবা আমার বাসায় আছেন। উনি স্কুল থেকে ছুটি নিয়েছেন 6 মাসের। হুম যে স্কুলে উনি প্রধান শিক্ষক, সেখান থেকে ছুটি নিয়ে বাসায় আছেন। আমি বুঝিয়েছি উনি বাসায় থাকছেন, যেহেতু বাইরে গেলে নানা ধরনের বিতর্কে জড়ানোর একটা চেষ্টা আছে। এবং খালেদ ভাই, আমার কাছে এই যে যে রিপোর্টটা হয়েছিল, সেই রিপোর্টের সব পেপার একদম এভিডেন্স সহ আমি একদম নিয়ে বসছি ওকে। আজকে। আমার আমার যদিও আমার হয়তো এত আমার সময় হবে না ইয়া করার। না না, অবশ্যই তো সময় হবে। আমি এটা নিয়ে কথাও বলতে চাই, কিন্তু দুটো বিষয় আপনার একটু প্রশ্ন আছে। আমি প্রথম কথা হচ্ছে যে আপনি এটা একদম পরিষ্কার করেছেন যে মুরাদনগর বা স্থানীয় রাজনীতির ক্ষেত্রে আপনি নিজেকে রাখতে চান না, স্থানীয় এলাকায় এমপি হওয়াটা সেটা আপনার জন্য নানা কারণে এটা এখন কঠিন। তো এইটি তো মোটামুটি পরিষ্কার, আপনি রাজনীতিতে এলেও আসলে মুরাদনগর থেকে আসলে নির্বাচন করার ব্যাপারে আপনার কোনো ইচ্ছা নাই। সেটি আসলে মূলত ওই এলাকায় যে কাজ বা উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে থেকে আসলে ভাগবাটোয়ারা নিয়ে এটা হইতেছে, এটা একটা পরিষ্কার বিষয়। দ্বিতীয় জিনিসটা, আপনি যেভাবে বলতেছেন এবং যে এভিডেন্সগুলো এখন আপনার হাতে আছে, সেই ক্ষেত্রে আপনি এটা আদালতে ট্রাই করবেন কিনা, যা যেসব অভিযোগগুলি করা হয়েছে আপনার বিরুদ্ধে বা যারা আপনার বিরুদ্ধে অভিযোগ করেছেন, যারা আপনার বাবার বিরুদ্ধে অভিযোগ করেছেন, ব্যাপারটা আপনি আদালতে তুলবেন কিনা? হ্যাঁ, প্রথমত কেউ লিগেল কোনো অভিযোগ তো করেন নাই। হুম, এখানে ডিফেমেশন করা হয়েছে এবং এক ধরনের পারসেপশন তৈরি করা হয়েছে, হ্যাঁ সোশ্যাল জাস্টিস হয়েছে আর কি, এক ধরনের হ্যাঁ। আপনি ডিফেমেশন ফ্যাসিস্ট স্যুট বানায় করবেন দেওয়া কিনা, হয়েছে। মানে এর চেয়েও অনেক তো ছোট কারণে অনেক হ্যাঁ, মানুষ ডিফেমেশন স্যুট করে। অবশ্যই অবশ্যই আমি ডিফেমেশন স্যুট করব, এবং সেই জন্য আমরা সব এভিডেন্স একত্র করেছি। এবং যেহেতু একটা রিপোর্ট হয়েছে, সেটার একটা রিবাটালও আমরা তৈরি করেছি। আমি যদিও মানে ওপেন আহ্বান জানিয়েছিলাম বাংলাদেশের যে কোনো মিডিয়াকে এটা নিয়ে একটা ফ্যাক্ট বেসড ইয়া করার জন্য। আপনি চাইলে আপনিও করতে পারেন। হুম। দুই পক্ষের কথা শুনে, ওর কিন্তু একপাক্ষিক রিপোর্ট করা হয়েছে। দুই পক্ষের কথা শুনে আমাদের কাছে যে এভিডেন্স আছে এগুলো নিয়ে একটা রিপোর্ট করার জন্য। জনাবিশ্বাস হোসেনও একরকম, মানে এটাকে কি বলে, একরকম চ্যালেঞ্জই আমি বলবো। তিনিও তরুণ প্রায়,
আপনার থেকে একটু বড় অবশ্য, কিন্তু তিনিও তরুণ, তিনিও একরকম চ্যালেঞ্জ জানিয়েছেন। তো আমরা মনে করি যে এইসব বিষয়গুলি নিয়ে যদি কোনো ডিসপিউট হয় সেটা আদালতেই এটার মীমাংসা করা উচিত, এবং সেই ক্ষেত্রে নিশ্চয়ই আপনি উপদেষ্টা, সেই জন্য আপনি কোনো বাড়তি প্রভাব আপনার থাকবে সেটা আমরা মনে করি না। আমরা মনে করি আদালতেই এটির সমাধান হওয়া উচিত যদি এরকম না, কোনো। অবশ্যই আমি আমি উপদেষ্টা হয়ে আর যাই হই, আমার তো মানে বিচার চাওয়ার অধিকার আছে। তো সেই জায়গা থেকে এটা আমরা আইনি ব্যবস্থা নিব এবং সেই জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্টস সহ সবকিছু আমরা প্রস্তুত করছি। আপনার সাবেক এপিএস জনাব মোয়াজ্জেমের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করছে দুদক, তার বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে, তিনি দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। আমাদের প্রশ্ন, এটি আপনি কখন জানতে পেরেছিলেন, এবং দুর্নীতিতে জড়িয়ে তিনি আপনার নাম এবং প্রভাব খাটিয়েছেন কিনা? কারণ তার পক্ষে তো আর কোনো এক্সিকিউটিভ সিদ্ধান্ত নেওয়া সম্ভব না, সিদ্ধান্ত আপনার পক্ষে নেওয়া সম্ভব। আপনিও এটার সঙ্গে আসলে জড়িয়েছেন কিনা, যদি আপনি ফেয়ার ট্রায়াল চান, আপনারও আসলে দুদকে হাজিরা দেওয়া উচিত কিনা, পুরোটা নিয়ে যদি একটু বলেন। হুম। এটা তো খালেদ ভাই, এটা তো মানে বিভিন্ন রিপোর্টে আসলে পারসেপশন তৈরি করা হয়েছে। এখন যদি আমি প্রথম দিক থেকে বলি যে মোয়াজ্জেম নিজে অব্যাহতি দিয়েছে, তো অব্যাহতি দেওয়ার পরে এটা সংবাদ মাধ্যমে প্রচার করা হলো যে এটা করা হয়েছে, এটা মানে তাকে বহিষ্কার করা হয়েছে, মানে অপসারণ করা হয়েছে। অব্যাহতি আর অপসারণের মধ্যে তো পার্থক্য আছে। তো এটাকে প্রচারটা করা হয়েছে প্রাথমিকভাবে ভিন্নভাবে, এবং পরবর্তীতে আমি যেটা বললাম যে এই যে গোয়েন্দা সংস্থা চোথায় নিউজ করে 311 কোটির একটা নাম্বার উইদাউট এনি রেফারেন্স উঠাই দেয়া। এখন আমি টকশোতেও একজন নেতাকে বলতে শুনলাম যে 200 কোটি তার অ্যাকাউন্টে পাওয়া গেছে নাকি, এটা কোনো ব্যবস্থা সরকার নিচ্ছে না কেন? কিন্তু আপনি যদি দেখেন সে সময় করেন যে আমি কিন্তু যখন অভিযোগটা আসে তখন আমি নিজে দুদকের চেয়ারম্যানকে অনুরোধ করছি এই বিষয়ে করার জন্য, তদন্ত করার জন্য, এবং দুদকে সেটা তদন্ত চলমান আছে। সর্বশেষ আমার খোঁজ নেওয়ার যখন সুযোগ হয়েছে তখন আমি যতদূর জেনেছি যে কোনো প্রকার দুদক সাধারণত কি দেখে থাকে, কোনো নতুন সম্পত্তি ক্রয়, ব্যাংক অ্যাকাউন্ট, মানি লন্ডারিং, এই বিষয়গুলো আছে কিনা, এই ধরনের কোনো প্রকার প্রমাণ তারা পান নাই। একটা জিনিস পেয়েছেন, সেটা হচ্ছে মোয়াজ্জেমের ভাইয়ের বড় ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে 14 লাখ টাকা একবার ঢুকছে, আবার বের করা হয়েছে। এবং সেটার ব্যাপারে আমি পরে জানতে চাই, আমি যতটুকু জানতে পেরেছি যে সেটা ওর মায়ের চিকিৎসার জন্য কোনো একটা ভিসা ইস্যুর জন্য হচ্ছে অ্যাকাউন্টের টাকা দেখাতে হয়, এই জন্য কারো থেকে ধার নিয়ে সেটা ঢুকানো হয়েছিল এবং পরবর্তীতে বের করে আবার পরিশোধ করা হয়েছে। তো এটা আমারও দায় বর্তায় যে এটা খোঁজ নেওয়া, যে আমার ওটা ক্ষমতার অপব্যবহার করে কেউ দুর্নীতি করছে কিনা। সেই জায়গা থেকে কিন্তু দুদককে আপনি মোহন ভাইকে জিজ্ঞেস করতে পারেন। আমি নিজে ওনাকে ফোন করে বলেছি যে আপনি করেন, এবং আমি গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজিএফআই দুইটাকেই বলছি যে আপনারা এটা নিয়ে অনুসন্ধান করেন, করে আমাকে জানান যে কোথায় আসলে দুর্নীতি হয়েছে। কিন্তু সেরকম কিছু আমরা এখন পর্যন্ত পাই নাই। সেরকম কিছু দুদকেও পেয়েছে বলে আমি সর্বশেষ আপডেট জানি না। অবশ্যই সেটা যেহেতু তদন্ত চলমান আছে, সেটার বিষয়ে রিপোর্ট পাওয়া যাবে, সবাই দেখবে। কিন্তু এটা এই যে রিপোর্ট করে সমানে বিভিন্ন জায়গায় মিম বানিয়ে বা ফেসবুক পোস্টে একটা পারসেপশন যে তৈরি করা হলো যে এপিএস দুর্নীতি করছে মানে উপদেষ্টাও দুর্নীতি করছে। আজ পর্যন্ত দেখেন আমাদের এত সার্ভেলেন্স হয়, এত কিছু লিক হয়, এত মানে ভিডিও চলে যায়, এটা চলে যায়, ওটা চলে যায়, আজ পর্যন্ত আপনার কি মনে হয় না যেরকম কিছু করলে মানে দুর্নীতির প্রমাণ কিংবা বা দুর্নীতি করে থাকলে অর্থ তো মানি ম্যানেজমেন্ট, এটার কোনো প্রমাণ না, সামনে আমি আসার কথা? আমার অবশ্যই মনে হয়, ভালো প্রশ্ন করছেন নাসিফ, আমার কাছে মনে হয়, কিন্তু আমি মনে করছি আপনি তো একটা দুর্দণ্ড প্রতাপশালী উপদেষ্টা, আপনি এগুলি চাপাও দিতে পারেন। সেই জন্য এটা হইতে পারে আর কি, যে আমরা জানতে পারতেছি না, আমরা যারা সাধারণ লোক। আমি প্রশ্নটা একটু অন্যভাবে করি। আমাদের প্রশ্নটা একটু এরকম, আমাদের দর্শকদের মতটা একটু বলে রাখি। দর্শকরা বলছেন যে আমি নাকি আপনাকে কুসুম কুসুম প্রশ্ন করছি এলাকার, কারণ শিখারানি নিয়ে তো আপনি এড়িয়ে গেলেন, উনার বাবা মপ করে তাকে লাঞ্ছিত করেছেন, এটার এখতিয়ার তাকে কে দিয়েছেন, এটা জনাব এস এস সামির এই প্রশ্ন করেছেন। আপনি এটার জবাব একটু এটার পরে দিয়ে, আপনি শুধু এইটা বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে তার উপদেষ্টারা এবং তার সরকারে যারা থাকবেন তারা সম্পদের হিসাব দিবেন। আপনি কি আপনার সম্পদের হিসাব দিতে রেডি আছেন? মানে আপনি কি আপনার সম্পদের হিসাব দিবেন? মানে এই উপদেষ্টা হওয়ার পরে কি আপনার সম্পদ অনেক বেড়েছে? মানে দুইটাই যদি একটু বলেন। সম্পদের হিসাবের ক্ষেত্রে জি। সম্পদের হিসাব প্রথম মাসে আমাদের থেকে চাওয়া হয়েছিল, কিন্তু আমার কোনো আমি যেহেতু আয়কর এর আগে আমি আয় করতাম না, তো আয়কর রিটার্ন তো আপনি জানেন যে 3 নাম্বার খোলার পরে 1 বছর পরে আয়কর রিটার্ন জমা দিতে হয়। তো আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়টা হয় না, সে কারণে আমি সম্পদের হিসাব দিতে পারি না। আমি ক্যাবিনেটকে অবগত করেছি যে আমি এর আগে কোনো আয় করতাম না, যে কারণে আমার 3 নাম্বারটা নতুন খোলা হয়েছে। তো সম্পদের হিসাবটা আমি যখন যেহেতু 1 বছর অলমোস্ট হয়ে গেছে এবং এখন আমার অবশ্যই সরকারি বেতন ভাতা আছে, আয় আছে, তো এইটা আমি যথারীতি দিব। এবং আয়কর রিটার্ন জমা দেওয়ার পরে এটা আমি সরকারের কাছেও দিব এবং পাবলিক ডোমেইনেও আমার সম্পদের আয় ব্যয়ের হিসাবটা আমি দেব।
ওকে, আর মব করে শিখারানির ব্যাপারটা কি আপনি এটার কোনো জবাব দিতে চান? জনাব এসএস আমির একটা কথা হ্যাঁ হ্যাঁ, বলেছিলেন। অবশ্যই অবশ্যই। জি। এখানে মানে মব করে যেটা বলা হচ্ছে একটা ভিডিওতে দেখানো হচ্ছে, কিন্তু সেখানে মানে ফ্রেমিংটা খুব ইন্টারেস্টিংলি করা হয়েছে। শিখা রানী যখন তিনি প্রধান মানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন, যখন বাবাকে এই যে স্বাক্ষর জালিয়াতি করে অব্যাহতি দেওয়া হলো 3 কি 4 বছর 5 বছর বোধহয়, তো সেই সময়টাতে তিনি শিক্ষার্থীদেরকে মানে কেউ হিজাব পরে আসলে তাকে মারধর করা। আমাদের ওই স্কুলে আমি 2 বছর পড়াশোনা করেছি, ক্লাস 6 7। তো স্কুলের পাশে হচ্ছে একটা মসজিদ আছে, ওই মসজিদ এবং স্কুলের সংযোগের জন্য একটা পকেট গেট আছে, ওই পকেট গেটটা উনি বন্ধ করে দিয়েছিলেন যাতে স্টুডেন্টরা নামাজ না পড়তে পারে, স্টুডেন্টদেরকে মারধর করা। আপনার মনে আছে খালিদ ভাই, 5 আগস্টের পরে ইভেন হলিক্রস কলেজের মতো ইয়াতেও যেসব টিচারদেরকে স্টুডেন্টরা পছন্দ করতো না, তাদের বিরুদ্ধে এক ধরনের মব তৈরি করা হয়েছিল। এবং মানে দেশের অনেক ভালো ভালো স্কুল কলেজে এই ঘটনাগুলো ঘটেছে, এবং এটারই ধারাবাহিকতা হিসেবে 5 আগস্টের পরে শিখা রানী রায়ের বিরুদ্ধে যেহেতু স্টুডেন্টদের একটা ইয়া ছিল, কিন্তু ক্ষোভ ছিল, কিন্তু তারা সেটার আপনি কি বই এটা, প্রকাশ করতে জনাব গিয়ে। জনাব আসিফ মোহাম্মদ সজীব ভাই, আপনি কি সত্যি এটা বলতেছেন যে বাংলাদেশের কোনো একটা হিন্দু স্কুল শিক্ষক, আমরাও তো আসলে হিন্দি স্কুল শিক্ষক শিক্ষিকার কাছে আমরা পড়েছি, কিন্তু তারা কখনো নামাজ পড়তে বাধা দিয়েছেন, হিজাব পরেছেন বলে কাউকে মারধর করেছেন, এরকম আমি কখনো দেখি নাই, এক্সপেরিয়েন্সই করি না খালেদ আসলে। ভাই, আপনি আপনি আপনার বাড়ি তো মুরাদনগর, আপনি আপনার জি, বাড়ি থেকে যে কাউকে হচ্ছে আমাদের ওই স্কুলের আশেপাশের বা যে সিরিয়াসলি। কোনো র্যান্ডম যে কোনো বাসায় গিয়ে কথা বলতে বলেন, তারা হুম। এটা বলবে, তারা এটা একদম। এবং আমরা ওই যে রিপোর্টের ইয়াতে ওই আপনি যদি যে কোনো স্কুলের স্টুডেন্টকে জিজ্ঞেস করেন, হুম। ইভেন ওই বাচ্চাটাকে মারা হয়েছে হিজাব পরার কারণে পিটিতে, স্কুলে যে প্রারম্ভিক যে ইয়া হয়, এবং তার দাদি আসছে বিচার চাওয়ার জন্য, তার দাদিকে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছিল সে সময়টায়। এবং তিনি সে সময় দোর্দণ্ড প্রভাবশালী ছিলেন, এবং দুইজন স্টুডেন্টকে তার কথা না শোনার কারণে তিনি পুলিশ দিয়ে অ্যারেস্ট করেছিলেন। মানে 2জন আন্ডার এজ, মানে স্কুলের স্টুডেন্ট আর কি, 14 15 ওকে। বছরের 2টা বাচ্চাকে। এইগুলো আপনি সেখানে ওই আশেপাশের অভিভাবক যারা আছে, যে কাউকে জিজ্ঞেস করলে এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। বেশি দিন আগের তো ঘটনা না, দুই রাইট। হাজার চোদ্দ সাল থেকে 19 সালের ঘটনা। তো এখন যে মবটা ইয়া করা হলো, সেটাতে কি আপনার ভূমিকা ছিল কোনো? আপনি বলেছিলেন যে তোমরা যাও গে না পিটায় 5 আসো। আগস্টের না 5 আগস্টের পরে যেভাবে আসলে বিভিন্ন স্কুলে সারা দেশে মব হয়েছে, আমরা সরকার থেকে সেটা নিউট্রালাইজ করার জন্য চেষ্টা করেছি। শিক্ষা মন্ত্রণালয় সে সময় কাজ করেছে, এবং সেখানে ওই যে একটা ভিডিওতে যেখানে দেখানো হচ্ছে, সেখানে বাবা মূলত গিয়েছিলেন তাকে সেখান থেকে মানে বাঁচানোর জন্য। মানে শিক্ষার্থীদের ইয়া থেকে শিক্ষার্থীরা প্রথমে দাবি করে পদত্যাগের, তিনি পদত্যাগ করতে রাজি না হলে এক ধরনের মানে মব তৈরি করা হয় এবং ওই ধরনের সিচুয়েশন তৈরি করা হয়। কিন্তু পূর্ববর্তী মানে শত্রুতা এবং ইয়ার জের ধরে তিনি দায়টা আমাদের উপর, বাবার উপরে দিয়েছেন। এবং ওই শত্রুতার রেশটা যদি আমি বলি, তাহলে তিনি এই যে স্বাক্ষর জালিয়াতি করে বাবাকে অপসারণ করার কারণেই তো উনি আসলে প্রধান শিক্ষক, উনি তো বেনিফিশিয়ারি ওটার, উনি প্রধান শিক্ষিকা হতে পেরেছেন। এবং পরবর্তীতে শিক্ষা বোর্ড সেখানে ইয়া দেয় যে ওনাকে আবার পুনর্বহাল করার জন্য, আমার মনে যেহেতু হয় এটা ভুয়া। এবং সেখানেও ওনারা মানেননি, হাইকোর্টে ওনারা রিট করেছেন, 2বার রিট করেছেন, 2বারই ভার্ডিক্ট বাবার পক্ষে আসে। হুম। এবং পরবর্তীতে বাবা তার ওই যে 5 বছর যে চাকরিতে ছিলেন না, হুম। সেই বকেয়া বেতন ভাতা সহ আবার চাকরি পুনরায় ফেরত পান 2020 সালে। আমার মনে হয় এই ব্যাপারটা আসলে আদালতে ট্রাই করা উচিত, কারণ আপনি আপনার কথা বলছেন, তারা তাদের কথা বলছেন, সেই ব্যাপারটা আসলে আদালতে দেখা উচিত। না অবশ্যই আমি আদালতে ট্রাই করবো, অবশ্যই আমাদের কাছে সব এভিডেন্স আছে। রাইট। আমরা একটু খেলার মাঠে আসি। আপনাকে বড় বড় দুটি মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয় যথেষ্ট বড়, তার বাইরে আপনি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, সেটি সবচেয়ে বড় মন্ত্রণালয়গুলির একটা। কিন্তু আপনার সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে যে আপনার নিয়োগ করা বিসিবি সভাপতি ফারুক আহমেদকে সরিয়ে তার জায়গায় আবার আমিনুল ইসলাম বুলবুল সাহেবকে আপনি নিয়োগ করেছেন। ফারুককে অপসারণের আগে আপনি বলেছিলেন দুর্নীতি নয়, ব্যর্থতার দায়ে তাকে সরানো হয়েছে। তো 9 মাসের মধ্যে আপনি সফল বা ব্যর্থ এটি আপনি বুঝতে পেরেছেন কিনা? বাজারে বিভিন্ন ধরনের কথা প্রচলিত আছে। একটি কথা হচ্ছে যে মানে আপনি যেভাবে চেয়েছেন সেভাবে আসলে বিসিবি আপনি পান নাই, কারণ ফারুক ভাই আসলে আপনার কথা শুনতেন না। অনেক রকম কথা আছে এরকম যে আপনি, আমি যদি এটাকে এরকমভাবে বলি যে শত্রুকে ঘায়েল করতে গিয়ে আপনি ফারুক ভাইকে এরকম একটি ইয়ার মধ্যে দিয়ে নিয়েছেন।
আপনি একটু বলবেন যে 9 না মাসে তো ব্যর্থতা খালেদ ভাই, সফলতা এটা বোঝানো সম্ভব না। খালেদ বা ভাই, ফারুক ভাইকে তো মানে আমাদের সরকার দায়িত্বে আসার পরে আমরাই নিয়ে আসছি। এখন স্পোর্টস এর ক্ষেত্রে যেটা, স্পোর্টস এর স্টেক হোল্ডারদের সাথে কথা বলার মাধ্যমে ওই সময়টায় সবাই ফারুক ভাইয়ের ব্যাপারে খুব পজিটিভ বলেছে, এবং সেই জায়গা থেকে ফারুক ভাইকে দায়িত্বটা দেওয়া হয়েছে, এবং এনএসসির দুইজন ডিরেক্টরের কোটায় ওনাদেরকে নেওয়া হয়েছিল, সেখান থেকে উনি পরে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এখন মনে করেন অনেকে এটা বলে থাকে, কিন্তু দেখেন যে বোর্ডে আরো 9জন ডিরেক্টর আছে, 9জন ডিরেক্টরের মধ্যে 8জন ডিরেক্টর মন্ত্রণালয়কে অভিযোগ করেছে যে ফারুক আহমেদ স্বেচ্ছাচারিতা করছেন, কোনো সিদ্ধান্ত তিনি আহ, যেভাবে কনস্টিটিউশনে উল্লেখ আছে সেভাবে নিচ্ছেন না, এবং আমরা কাজ করতে গিয়ে যেভাবে আমাদের অভিজ্ঞতা যেটা হয়েছে, বিপিএল আয়োজনে গতবার কি ব্লান্ডার হয়েছে এটা আপনি দেখেছেন। আমরা মন্ত্রণালয় থেকে ওইটা নিয়ে আমাদের একটা তথ্য অনুসন্ধান কমিটি করা হয়েছিল মন্ত্রণালয় থেকে, কমিটির রিপোর্ট একটা বড় নিয়ামক ছিল এই পরিবর্তনের ক্ষেত্রে। ওই আমরা মন্ত্রণালয় থেকে বলেছিলাম যে রাজশাহী এবং চট্টগ্রামের যে টিম দেওয়া হচ্ছে, দে আর নট কেপেবল টু রান এ বিপিএল টিম, এবং আলটিমেটলি ওইটাই হয়েছে। তারা বিদেশি প্লেয়ারদেরকে স্যালারি দিতে পারে নাই, দেশি প্লেয়ারদেরকে স্যালারি দিতে পারে নাই, আমাদের জাতীয় আন্তর্জাতিক ভাবে আমাদের অনেক মান ক্ষুণ্ণ হয়েছে। এবং এই যে এগুলোকে কি আপনি মানে ব্যর্থতা বলবেন? এগুলো তো অবশ্যই। এবং বাংলাদেশের ক্রিকেটের যে অবনতি, এবং একই সাথে ক্রিকেটের থেকে ওনার ইন্টারেস্ট আমি দেখছি যে পরবর্তীতে আবার কিভাবে প্রেসিডেন্ট হয়ে আসা যায়, সেটার জন্য ক্লাব কিভাবে নেওয়া যায়, তারপরে বিজনেস থেকে শুরু করে বিভিন্ন দিকে ওনার ইন্টারেস্টটা বেশি দেখা গেছে। তো সেই জায়গা থেকে যেহেতু আমরা আনকনস্টিটিউশনাল কিছু করি নাই, যেহেতু এনএসসির দুইটা ডিরেক্টর কোটা আছে, ওই ডিরেক্টর কোটায় তিনি ছিলেন, আর যেহেতু এটা মন্ত্রণালয়ের আসলে মনোনয়ন, মন্ত্রণালয় চাইলে সেই মনোনয়ন উইথড্র করতে পারে, পারফরমেন্স বিবেচনায় আমরা মনোনয়নটা উইথড্র করেছি, এবং সেখানে নতুন একজনকে মনোনয়ন দিয়েছে, এবং যথারীতি তিনি আমার নির্বাচিত হয়ে জাস্ট ছোট প্রেসিডেন্ট একটা হিসেবে দায়িত্ব প্রশ্ন, পালন করছেন। বিসিবির যে অন্য 8 ডিরেক্টর, মানে 9 ডিরেক্টরের মধ্যে 8 ডিরেক্টরই তো গত সরকারের সময়ও ছিলেন, সেইটা আপনারা বিবেচনায় নিয়েছিলেন কিনা, যে আপনাদের দুজন হ্যাঁ, মাত্র ডিরেক্টর, বিসিবির শুধু আপনি মানে নতুন 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 নিয়োগ সব আপনি মন্ত্রণালয় সব থেকে নিয়োগ দিয়েছেন, হ্যাঁ, কিন্তু 9 ডিরেক্টরের সব মধ্যে 8 ডিরেক্টরই জনই তো তো। সরকারের সময় ছিলেন। মোট 25 জন ডিরেক্টর ছিলেন, এবং তার জি। মধ্য থেকে প্রায় 15 জনের কাছাকাছি পালিয়ে গেছেন বা পদত্যাগ করেছেন। দু একজন পদত্যাগ করেছেন, বাকিরা পালিয়ে গেছেন। তো আপনি জানেন কিনা যে বিসিবিতে তো ইলেকশনের মাধ্যমে হয়, রাইট। ডিস্ট্রিক্ট ডিভিশনের সরকারের প্রভাব থাকে, কিন্তু ক্লাবে কিন্তু সরকারের অত বেশি প্রভাব থাকে না, কারণ ক্লাবগুলো ওন করে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান। তো ক্লাবের ভোটে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে তো অপসারণ করা কনস্টিটিউশনালি আমাদের জন্য পসিবল না, না। অপসারণ আমাদের করা জন্য সম্ভব যেটা না, মানে তারা যখন অভিযোগ করলো তখন অভিযোগটা আমলে নেওয়ার সময় আপনি এই ব্যাপারটা ভেবেছিলেন কিনা যে তারা, না, অভিযোগ তো আর অবশ্যই আওয়ামী লীগ আমলে একটা আমরা মজার ব্যাপার হইলো, মানে এটাতে বিসিবির বোর্ডের ডিরেক্টররা যারা এখনো আছেন তাদের অনেকেই আমার খুবই, কিন্তু আমি এটা বলতে বাধ্য, গত সরকারের সময় কিন্তু কর্পোরেটও আসলে সরকারের দখলেই ছিল, মানে এটা আপনি আবাহনী লিমিটেড বলেন, অবশ্যই শেখ রাসেল লিমিটেড বলেন, প্রভাবের বাইরে তো ছিল না, প্রভাবের ইয়াতে ইন্ডিপেন্ডেন্ট ছিল। ডিরেক্টর তবে তাদের কে ছিল তাদের সেটা। অভিযোগগুলো আমরা আমলে নিয়েছি, এবং অভিযোগগুলো আমরা খতিয়ে দেখেছি, এবং সেখানে আমরা যথেষ্ট সত্যতা পেয়েছি, এবং আমাদের যেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ছিল বিপিএল সংক্রান্ত এবং আদার্স, সেটাও আমরা দেখেছি। এবং আপনি দেখেছেন যে বিসিবিতে দুদক গেছে প্রথমবারের মতো, এবং এই ধরনের পরিবেশ তৈরি হয়েছে। এবং কিন্তু সেটা তো পরে বোঝা গেছে যে, কারণ সেটাও এরকম রিপোর্ট আমরা দেখছি, জনাব ফারুক আহমেদ এত কোটি টাকা সরালেন, পরে দেখা গেল যে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে নিয়ে আসছেন, পরে দেখা গেল যে ওইটা যে সরাইছেন সেইটাও ডিরেক্টরের ওই দুই ডিরেক্টরের সইয়ে, তার সইয়ে না। সেটা তো আমিও বলছি, যখন ওই বিষয়টা আসলো তখন আমি নিজে বলছি, এবং সেটার জন্য আমাকেও লোকজন গালি দিচ্ছে যে আমি বোধহয় ভাগ পাইছি, অথচ টাকাটা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে সরানো হয়েছিল। সেটা এখন আমাদের দেশে তো এই ফ্রেমিংটা হয়, এটা বাস্তব। তবে সেটা আমার ফারুক ভাইয়ের সাথে এখনো ভালো সম্পর্ক, আমার ওনার সাথে কোনো ব্যক্তিগত বিরোধ বা ইয়া নেই। ওনার সাথে আমার ইয়াটা এক জায়গাতেই হয়েছে যে ক্রিকেটটাকে এই সময় ফেল করতে দেওয়া যাবে না, কারণ এটা আমার, যেহেতু আমি দায়িত্বশীল, সেই জায়গা থেকে আমারও একটা বড় ব্যর্থতা হিসেবে রয়ে যাবে। আপনি দেখেন ফুটবল বাংলাদেশে নতুন করে রিব্র্যান্ডিং হয়েছে, ফুটবলে বাংলাদেশ ভালো করছে, কিন্তু ক্রিকেটে বাংলাদেশ অবনতি দিয়ে যাচ্ছে, যেটা আমাদের আসলে সবচেয়ে বড় স্পোর্টস হিসেবে ইয়ে করা হয়, গণ্য করা হয়। তো সেই জায়গা থেকেই আরেকজনকে দায়িত্বে নিয়ে আসা, এবং তুলনামূলক বেটার ইয়া যাকে মনে হয়েছে, এবং তিনি কাজ করছেন। সামনে বিসিবির ইলেকশন হবে, ইলেকশনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া, পরবর্তীতে যে প্রেসিডেন্ট আসবে বা যারা আসবে তারাই দায়িত্ব পালন করবেন। জনাব আসিফ সজীব ভাইয়া, অন্য প্রসঙ্গে যাওয়ার আগে এই প্রসঙ্গে একটা প্রশ্ন করে নিই, যে আপনি ক্রিকেট মাঠে গেলে আপনার নামে মিছিল হয়, সেটা আন্তর্জাতিক খেলা হোক বা বিপিএল খেলা হোক, এই চর্চা আমরা পাপন সাহেবের আমলে দেখেছি, পুরনো ওই বন্দোবস্ত পরিত্যাগ করছেন না কেন, মানে নাকি উৎসাহ দিচ্ছেন যারা আপনার নামে মিছিল, তারা স্টেডিয়ামে গেলে আইসক্রিম খেতে পায়? না, এটা আসলে
কারা দিয়েছে আমি ইয়ে করতে পারি না, কিন্তু পরবর্তীতে আমি যোগাযোগ করে তাদেরকে নিষেধ করেছিলাম এই ধরনের কাজ যাতে আর না করে। এবং আপনি যদি দেখেন সংবাদ সম্মেলনের সময় আমি নিজেও তাদেরকে থামানোর চেষ্টা করেছি। এটা তো আসলে যখন মনে করেন বুলবুল ভাই, আমাদের ক্ষেত্রে একটা পারসেপশন হয় যে আমাদের হয়তো পলিটিক্যাল লোকজন আছে, কিন্তু বুলবুল ভাই যখন অস্ট্রেলিয়া থেকে 15 বছর পরে আয়েশা প্রথম বিসিবিতে ঢুকলেন, তখনও তো বিসিবিতে ওনার নামে মিছিল হয়েছে। ও আচ্ছা, তাহলে এরা কারা? আসলে সবসময় কিছু লোকজন ভাই থাকে যারা যারা হচ্ছে একটু মিছিল দেয়। এটা করে বা একটু অতি উৎসাহী এই ধরনের কার্যক্রম করে থাকে, ওকে, কিন্তু এটা পরবর্তীতে আমি তাদের সাথে যোগাযোগ করে এই ধরনের কাজ করার ক্ষেত্রে নিরুৎসাহ ঠিক আছে, করছি। আমরা আরেকটু সিরিয়াস বিষয়ে যাই। এটা ইদানিংকার বিষয়, মিটফোর্ডে পাথর দিয়ে যখন থেতলে হত্যা করা হয় তখন আপনি ক্ষোভ নিয়ে ফেসবুকে লিখেছিলেন, প্রস্তর যুগে স্বাগতম, কেউ ইতিহাস থেকে শিক্ষা নেবেন না, ধন্যবাদ। কিন্তু আমরা গত বছর থেকেই দেখেছি ভাত খাওয়ানোর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে একজনকে হত্যা করা হয়েছে, কথিত তৌহিদি জনতা শতাধিক মাজারে আগান দিয়েছে, গুড়িয়ে দিয়েছে, পোশাকের জন্য কোথায় কীভাবে চলাচল করবে এই কারণে নারীরা আক্রান্ত হয়েছে। সেক্ষেত্রে তৌহিদি জনতা অভিযুক্তদের ফুলের মালা গলায় দিয়ে বরণ করেছে, ঘোষণা দিয়ে বুলডোজার অভিযানের মাধ্যমে বাড়িঘর গুড়িয়ে দেওয়া, এসব ঘটনাও প্রস্তর যুগের মধ্যে পড়বে কিনা, আপনি কোনো ঘটনায় প্রতিক্রিয়া জানার সময় সিলেক্টিভ কিনা, এবং সিলেক্টিভ হতে গিয়ে আপনি এক ধরনের লোকদের সন্তুষ্ট করতে চান কিনা? না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায়ও তো আমি পোস্ট করেছি যে এই ধরনের মব কোনোভাবেই আসলে ইয়ে না, কোনোভাবেই গ্রহণযোগ্য না, এবং সেটাতেও শাস্তি নিশ্চিতের জন্য, গ্রেফতারের জন্য আমার জায়গা থেকে আমি কাজ করার চেষ্টা করেছি। মাজারে যে ধরনের ভাঙচুর হয়েছে সেটাও আমরা স্ট্রংলি কন্ডেম করেছি, এবং উপদেষ্টা মাহফুজ আলম এই বিষয়টা নিয়ে অনেক সোচ্চার ছিলেন, তিনি কাজ করেছেন, সরকার কাজ করেছে। এবং এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির, আমি মনে করি এই সরকারের একটা বড় নেগেটিভ এবং ইয়ার জায়গা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণ বা উন্নয়ন করতে না পারা। আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে সবসময়ই যে খুব ভালো অবস্থায় থাকে তা না, তবে এই সরকারের সময়টাতে দেখা গেছে যে বিগত সময়ের তুলনায় এই ধরনের ঘটনা একটু বেশি ঘটেছে। এবং এটার ক্ষেত্রে কিছু বাস্তবতাও তো আসলে দেখতে হবে, যে আমরা যখন দায়িত্ব গ্রহণ করি প্রায় 1 মাস আমাদেরকে পুলিশ অফিসার খুঁজে খুঁজে আনতে হয়েছে যে কোথায় আছে, পালায় গেছে বা ভয়ে আসতেছে না এরকম। এবং আমার জানা মতে প্রায় 150-র উপরে অফিসার ইতিমধ্যেই স্টেশনে না থাকার কারণে, মানে পালিয়ে যাওয়ার কারণে অলরেডি বহিষ্কৃত হয়েছেন, বা তাদের বিরুদ্ধে পুলিশের অভ্যন্তরীণ যে ডিপার্টমেন্টাল প্রসিজার চলছে। তো এই যে চ্যালেঞ্জগুলো, এবং এইখানে বিগত সময়ে 15 বছরে রাজনৈতিক নিয়োগ হয়েছে, এবং তাদের এক ধরনের রাজনৈতিক লয়ালিটিও আছে অনেকের। তো সেই জায়গা থেকে এই পুলিশ এবং এই আইন শৃঙ্খলা এই বাস্তবতা যেমন আছে, এই সবকিছু মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে এই সরকার অন্যান্য ক্ষেত্রে যেমন অর্থনীতির ক্ষেত্রে যেভাবে সাফল্য দেখাতে পেরেছে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সেভাবে সাফল্য দেখাতে পারে নাই। এবং আরেকটা বিষয় আছে এখানে, কিছু ক্ষেত্রে এখানে রাজনৈতিক দলগুলো সরকারকে অনেক সহযোগিতা করেছে, এটা অবশ্যই স্বীকার করতে হবে। যেমন প্রথম দিকে যখন বিভিন্ন মাইনরিটিস বিভিন্ন বা ইয়ার উপর হামলা হচ্ছিল, তখন আপনারা দেখেছেন যে জামাতে ইসলামী কিংবা বিএনপি সহ আরো রাজনৈতিক দল যারা আছেন তারা সেখানে পাহারা দিয়েছেন, ছাত্ররা পাহারা দিয়েছে। তো আবার কিছু ক্ষেত্রে আমরা অসহযোগিতাও দেখেছি, যেমন কোনো চাঁদাবাজির দায়ে কাউকে অ্যারেস্ট করা হলে থানায় হামলা করা হয়েছে। এরকম থানায় হামলার ঘটনা যদি থানায় হামলা লিখে গুগলে সার্চ দেন গত 1 বছরে অন্তত 10টার বেশি পাওয়া যাবে। তো এই সবকিছু মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সরকার অন্যান্য ক্ষেত্রে যেরকম সাফল্য দেখাতে পেরেছে সেরকমটা দেখাতে পারে নাই, এটা আমার মূল্যায়ন কিংবা আত্মসমালোচনা যেটাই বলেন। আমরা একটু শেষ করে আনছি আমাদের শেষ দুটো প্রশ্নের একটি প্রশ্ন। দ্বিতীয় শেষ প্রশ্ন, যে আপনি সরকারের ভিতরে আমাদের সাথে আলোচনার ক্ষেত্রে আপনি সরকারের ভিতরে সরকারের কথা বলেছেন, ক্ষমতার কেন্দ্র কথা বলেছেন, সেটা সামরিক বাহিনী হোক বা অন্য জায়গার থেকে আপনি বলেছেন যে এটা আসলে ক্ষমতার ভিতরে এখন রাজনৈতিক দলগুলোকেও আপনি ইঙ্গিত করেছেন, রাজনৈতিক বয়ানগুলিকে আপনি ইঙ্গিত করেছেন, বা রাজনৈতিক এন্টিটিকে, অস্তিত্বকে আপনি এন্টিটি করেছেন। কিন্তু আমরা দেখেছি যখন আপনারা সরকার গঠন করেন, অর্থাৎ 5 আগস্ট 2024 পরবর্তী সময় আমরা আপনার লেখা থেকে জানছি যে আপনারা বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের সাথে কথা বলছেন। সেখানে তারেক রহমান জানাচ্ছেন, আমি আপনার লেখা থেকে তারেক রহমানকে উদ্ধৃত করছি, যে সংস্কারের ভাবনাগুলি আপনারা বলার পরে তিনি বলছিলেন যে এত বেশি দায়িত্ব নেওয়ার প্রয়োজন আছে বলে তো মনে হয় না, আপনারা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে একটা নির্বাচন দিয়ে দিতে পারেন। জনাব তারেক রহমান প্রস্তাব দিলেন, প্রধান উপদেষ্টা রেখে 7 জনের একটা সরকার গঠন করে 3 মাসের মধ্যে নির্বাচন দেয়া যেতে পারে। আপনারা তখন এই ব্যাপারটি এরকম না করে একটি সরকার করলেন, সেই সরকারকে আসলে 1 বছর 1.5 বছর সময়ের পরে আমরা একটা ইলেকশনের টাইম পেলাম। এইটা কি আসলে ঠিক হলো, নাকি ওইটা হইলেই ভালো হইতো? কারণ আপনি যেহেতু বলতেছেন যে সরকারের ভিতরে সরকার, নানা জনের মধ্যে নানা রকম অনাস্থা, আপনার কাছে এখন কি মনে হয়
7 জনের একটা উপদেষ্টা সরকার করে দ্রুত 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিলেই ভালো হতো, যেহেতু এই সরকারও বলতেছেন আসলে সংস্কারটা করতে হবে নতুন সরকার এসে, তারা তো সরকার করতে পারবেন না। এটা আপনার কি মনে হয়? আরেকটা সাপ্লিমেন্টারি কোশ্চেন আমি করে রাখি। একটা বড় প্রসঙ্গ ওই দিনের শপথ নেওয়ার ব্যাপারে, যে আপনাদের কি আসলে সংবিধানের অধীনে শাহাবুদ্দিন সাহেবের কাছ থেকেই শপথ নেওয়াটা মাস্ট ছিল? এটা নিয়ে আসলে ইনসিস্টটা কে করতেছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনারা, নাকি যারা আপনাদের বুঝিয়েছে তারা? একটু যদি এই দুইটা বিষয় একটু বলতেন। প্রথমত আমাদের এক দফার প্রথম অংশ হচ্ছে শেখ হাসিনার পতন, এবং দ্বিতীয় অংশে আছে হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এই অংশ বাস্তবায়নের জন্যই এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য 5ই আগস্টের পর থেকে, এবং সেইখান থেকেই আমরা মনে করেছি যে শুধুমাত্র একটা নির্বাচন এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে পারবে না। সেই জায়গা থেকে রাষ্ট্রের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে শুরু করে একটা বড় ধরনের পরিবর্তন এবং সংস্কার প্রয়োজন। সেই জায়গা থেকেই একটা অন্তর্বর্তীকালীন মানে সরকার গঠন করা। যদিও আপনি যদি আমাদের রূপরেখা দেখেন 5 আগস্টের আগেও যখন আমি একটা 5 পয়েন্টস রূপরেখা দিয়েছিলাম, সেখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে রাজনৈতিক তারপরে সিভিল সোসাইটির প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি মিলিয়ে আমরা একটা জাতীয় সরকার করতে চাই। যদিও জাতীয় সরকারটা বিএনপি ডিনাই করার কারণে সেটা করা সম্ভব হয়নি, সেটা হলে এই সরকারটা আরো শক্তিশালী হতে পারতো। এবং এই যে বিভিন্ন সময় কথা ওঠে এই সরকারের ম্যান্ডেট কতটুকু আছে, সংবিধান সংস্কার করতে পারবে কিনা, বা কতটুকু করতে পারবে কতটুকু করতে পারবে না, কিংবা অনির্বাচিত সরকার, এই জিনিসগুলো থাকতো না। এবং একটা শক্তিশালী জাতীয় সরকারের মাধ্যমেই আসলে সংস্কার বিচারের প্রক্রিয়া মধ্য দিয়ে একটা নির্বাচনের ইয়াতে যাওয়া যেত। তবে সেটা সম্ভব হয়নি, কারণ সে সময় 9 তারিখ রাতেই যখন আমরা জনাব তারেক রহমানের সাথে মিটিং করি, সেখানে তিনি জানিয়েছেন যে জাতীয় সরকারে বিএনপি থাকতে চায় না। তো সেক্ষেত্রে আমরা আর এই জাতীয় সরকারের বিষয়টা নিয়ে আর আগাতে পারিনি, কারণ আপনি জানেন যে বিএনপি কে ছাড়া জাতীয় সরকার আসলে, জাতীয় মানে কি, সবাইকে যদি না আনা যায় সেটা তো আর জাতীয় থাকে না। তো সেই জায়গা থেকে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। সরি, পরের প্রশ্নটা প্রশ্নটা কি ছিল ছিল? হচ্ছে যে এই যে সংবিধানের অধীনে বা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেওয়ার বিষয়টা আসলে কে আপনাদেরকে বাধ্য করলো, ডক্টর মোহাম্মদ ইউনূস? কারণ আমরাও শুনেছি যে আপনারা জাতীয় সরকার করতে চেয়েছিলেন, কিন্তু জাতীয় সরকার যখন হলো না, মানে 7 তারিখের বা 8 তারিখের মিটিং যখন হলো না, আপনারা যখন সন্ধ্যায় শপথ নিতে গেলেন, সেই শপথটা যে আওয়ামী লীগ নিযুক্ত অর্থাৎ শেখ হাসিনা নির্বাচিত বা নিযুক্ত রাষ্ট্রপতির কাছ থেকে করতে হবে বা সংবিধান মেনে করতে হবে, এইটাতে আপনারা কিভাবে মানে একমত হলেন বা বাধ্য হলেন? আমি যদি প্রথমত ওই সময়কার যে বাস্তবতা, 5ই আগস্ট আমরা প্রথমত যে 5ই আগস্ট আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলো ক্যান্টনমেন্টে গেলেন, অথচ একটা মানে সফল গণ অভ্যুত্থানের পরে আমরা আশা করেছিলাম যে রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থানের নেতৃত্বের সাথে বসবেন, এবং রাজনৈতিক সিদ্ধান্তটা রাজনৈতিক জায়গা থেকেই হবে। রাজনৈতিক সিদ্ধান্তটা বাংলাদেশে বারবার বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি সামরিক হস্তক্ষেপ সেখানে হয়েছে, সর্বশেষে 1/11 সময় দেখেছি, এবং কোনো অভিজ্ঞতাই কিন্তু ভালো না বাংলাদেশের ইতিহাসের জন্য, যে কোনো সামরিক হস্তক্ষেপই আসলে শেষ পর্যন্ত দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে নাই। তো সেই জায়গা থেকে আমাদের একটা ইয়া ছিল যে রাজনৈতিক সিদ্ধান্তগুলো, সরকার গঠনের সিদ্ধান্তটা সামরিক হস্তক্ষেপ মুক্ত রাখা। কিন্তু যখন আসলে 5ই আগস্ট আমরা যখন রাজপথে, যখন গণভবনের দিকে যাচ্ছি, তখন রাজনৈতিক দলগুলো ক্যান্টনমেন্টে যাচ্ছে আলোচনা করার জন্য। এটা ছিল প্রথম, ওই যে আমি যে বললাম ক্ষমতার কেন্দ্রগুলা ভাগ হয়ে যাওয়া, বা ম্যান্ডেটটা আসলে কিন্তু শুধু সামরিক রাজনৈতিক এস্টাবলিশমেন্টের কাছে দিয়ে দেয়া। দলগুলো তো না, আপনার সহযোদ্ধারাও তো গিয়েছিলেন সে সময় ক্যান্টনমেন্টে। হ্যাঁ, সে সময় ক্যান্টনমেন্টে খুব ইন্টারেস্টিংলি যে 3জনকে আসলে সমন্বয়ক হিসেবে দেখানো হয়েছিল, তারা সমন্বয়ক ছিল না, তারা ভুয়া। এবং পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করে আমরা জানতে পেরেছি যে বঙ্গভবনের বাইরে তারা ওই দিক দিয়ে হাঁটতেছিল আন্দোলনের অংশ হিসেবে, ওইখান থেকে তাদের 3জনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তো তারা আমাদের সমন্বয়ক তালিকায় নাই। তো এটা এইভাবে ফ্রেমিং করা হয়েছে যে সমন্বয়করাও বৈঠকে আছে, সমন্বয়করাও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আছে। তো এটা তো আমরা ডিনাই করছি, কিন্তু ওই যে আপনি ম্যান্ডেটটা দিয়ে আসলেন, রাজনৈতিক দলগুলো ম্যান্ডেটটা সেখানে দিয়ে আসলো, এবং পরবর্তীতে এই যে সারা দেশে ওই দিন মানে 5 তারিখ রাতটাকে বলা হয় গুজবের রাত। এই যে সারা দেশে রাজারবাগে গুলি হচ্ছে, ঢুকতেছে, সৈন্য সমাবেশ হচ্ছে, এই যে নানা ধরনের মানে এই যে অস্থিতিশীলতা দেখা যাচ্ছিল, এবং আমাদের উপর একটা তখন চাপ তৈরি হয়ে যায় যে খুব দ্রুত সময়ের মধ্যে একটা সরকার যদি গঠন না করা যায়, তাহলে দেশে আরো খারাপ পরিস্থিতির দিকে, গৃহযুদ্ধের দিকে বা অন্য কোনো যে কোনো খারাপ পরিস্থিতির দিকে যেতে পারে। তো সেই জায়গা থেকে হচ্ছে আমরা সেদিন রাতেই দেখবেন যে কোনো ধরনের কারোর সাথে আলোচনা ছাড়াই এক ধরনের বিপ্লবী কায়দায় ভিডিও বার্তা দিয়ে আমাদের বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা হিসেবে কিন্তু ঘোষণা করি
হুম। এটা 6 তারিখ হচ্ছে প্রথম প্রহরে হুম। রাত 3টা কি 4টার দিকে আমরা তিনজন ভিডিও বার্তা এসে হুম। ঘোষণা করে দিই। পরের দিন হচ্ছে বৈঠক হয়, এবং বৈঠকের ব্যাপারে ইন্টারেস্টিংলি যখন আমার কথা হচ্ছিল তখন আমাদেরকে বলা হচ্ছিল ক্যান্টনমেন্ট আসার জন্য, কিন্তু ওই যে আমাদের ওই চিন্তা যে আমরা সামরিক হস্তক্ষেপ রাজনৈতিক সিদ্ধান্তে আসতে দিব না, সেই জায়গা থেকে আমরা বলেছি না, ক্যান্টনমেন্টে না, আপনারা ইয়াতে আসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন, আমরা ভিসি স্যারের হুম। বাসভবনে বা অফিসে বৈঠক করি। কিন্তু তাদের থেকে তখন বলা হয় যে এটা সম্ভব না, তাহলে আমরা এটা মাঝামাঝি জায়গায় আসে, আমরা বঙ্গভবনে হুম। তাহলে আসি। তো তখন আমরা সচেতন ভাবেই ক্যান্টনমেন্টকে এড়িয়ে চলা বা সামরিক ইয়াতে এটা করছিলাম, কিন্তু যতটুকু আমাদের সক্ষমতার মধ্যে ছিল। রাজনৈতিক দলগুলো যদি প্রথমে এসে গণঅভ্যুত্থানের নেতৃত্বের সাথে বসতো এবং রাজনৈতিক ভাবে সিদ্ধান্ত নেওয়ার ম্যান্ডেটটা ওনারা নিজেরা নিত আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে, তাহলে কিন্তু ওই পরিস্থিতি বা ওই পরিবেশ, ওই সংবিধানের আন্ডারে আমরা শপথ নিব কি নিব না, এই বিষয়গুলোতে আর একটা আরো ভালো এবং বিপ্লবী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকতো। তো সেই সুযোগটা আমাদের হাতে তখন, মানে ওই সময়কার বাস্তবতায় এখন এসে বলতে পারি যে ইস, এটা করলে এরকম হতে পারতো, ওইটা করলে এরকম হতে পারতো, কিন্তু কিন্তু ওই সময়কার যে বাস্তবতা তার মানে হচ্ছে সেটা যে আমাদের ওই কাছে সময় যে আসলে ছিল না। রাজনীতিক দলগুলি ক্রিয়াশীল ছিল, অর্থাৎ জামায়াতে ইসলামী, তারপরে হচ্ছে যে মানে জনাব জোনায়েদ সাকির দল, তারপরে হচ্ছে আরো 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 ছিল বিএনপি, জাতীয় ইয়াতে অংশগ্রহণ না করলেও ক্যান্টনমেন্টে সে আলোচনায় অংশ নিল। তারাই আসলে এই প্রক্রিয়াটা করলো এরকম, যাতে আপনারা সংবিধানকে একটু সমুন্নত রেখে রাষ্ট্রপতির কাছে শপথ নেন, ওরকম তারাই করলো ব্যাপারটা। তাদের অ্যাকশনের কারণেই ওই পরিস্থিতিটা আসলে মানে তৈরি হলো আর কি। আমরা কিন্তু মানে শপথের আগ পর্যন্ত এটা চেষ্টা করে যাচ্ছিলাম যে আমরা শপথটা ইয়াতে নেই, মানে শহীদ মিনারে নেই। এবং যখন আমরা প্রধান উপদেষ্টার নাম ঘোষণা করি ভিডিও বার্তা হুম। আপনি দেখেন, তখন তো আমরা কারোর সাথে আলোচনা করি নাই যে মানে তখন আমরা না রাষ্ট্রপতির সাথে আলোচনা করেছি, না না ইয়ার সাথে তিন বাহিনী প্রধানের সাথে আলোচনা করেছি। আমরা কিন্তু ওনাকে প্রধান উপদেষ্টা ঘোষণা করে দিয়েছি। এবং কিন্তু পরবর্তীতে যেই অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছিল এবং আমাদেরকে সকল পক্ষ থেকে এটা বলা হচ্ছিল খুব দ্রুত সরকারটা গঠন করতে হবে, হুম। না হলে দেশ যে কোনো খারাপ পরিস্থিতির দিকে যেতে পারে। এবং তখনকার হুম। বাস্তবতা এটা ছিল, সবাই খুব চিন্তিত ছিল, বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছিল, মানুষকে নেমে আসতে হচ্ছিল আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। তো সেই পরিস্থিতিতে আসলে খুব দ্রুততার সাথে সরকার গঠনটা, এবং তখন লিয়াজু কমিটির মাধ্যমে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে আপনার সরকার কাছে কি গঠনটাই মনে হয় যে মূল ইয়ে হয়ে উঠেছে। আমরা আমরা তখন আমরা যারা গণমাধ্যম বা সংবাদ মাধ্যম, তারা আসলে মূল যদি আমি 5, 6, 7, 8 তারিখের কথা বলি, অর্থাৎ তারপর থেকে জনাব আসিফ নজরুল, জনাব সৈয়দা রিজওয়ানা হাসান, জনাব আদিলুর রহমান খান, এর মধ্যে জনাব আসিফ নজরুলকে আমরা সবচেয়ে বেশি সক্রিয় দেখেছি, তার কথা বলেছি। আপনার কাছে কি মনে হয় জনাব আসিফ নজরুল, ডক্টর মোহাম্মদ ইউনূস, তারাও কি এইরকম ভাবেই সরকারটা করতে চেয়েছিলেন, বা জনাব আদিলুর রহমান খান, সৈয়দা রিজওয়ানা হাসান? দেখেন, এক তো হচ্ছে এখানে আমরা যারা মানে গণঅভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছি বা ইয়ে করেছি, তাদের একটা বিপ্লবী বা বৈপ্লবিক চিন্তার জায়গা আছে। কিন্তু যারা এখানে বিভিন্ন প্রফেশন বা এক্সপার্টিজের জায়গা থেকে এসেছেন, অবশ্যই অন্যান্য স্টেক হোল্ডারদের মতামতের ভিত্তিতে, তো ওনারা তো আমাদের মতো সেম ভাবে চিন্তা করেন না। এবং মাঝে মধ্যে আমাদের ইনফর্মাল আলোচনায় এটা হয়তো বলেনও। এবং এটাও স্বাভাবিক, আপনি যেভাবে চিন্তা, আমি যেভাবে চিন্তা করি আপনি তো সেভাবে চিন্তা করবেন না। তো আপনার একটা এক্সপার্টিসের জায়গা আছে, আপনি একজন সাংবাদিক, আপনি আপনার অ্যাপ্রোচ থেকে চিন্তা করবেন। তো একজন শিক্ষক, একজন পরিবেশ কর্মী, কিংবা একজন সাবেক সচিব, কিংবা একজন লয়ার, সবার চিন্তাটা তো এক জায়গায় হবে না। তো সেই জায়গা থেকে এই সরকারের একটা বড় আহ, আহ, বৈশিষ্ট্য আমি বলবো যে স্থিতিশীলতা রক্ষা করা ছিল প্রথম থেকেই সরকারের মধ্যে। আমরা যারা ছিলাম, যারা গণঅভ্যুত্থানে, তারা একটা ড্রাস্টিক চেঞ্জ চেয়ে এসেছি, কিন্তু এটা এই ড্রাস্টিক চেঞ্জ না হয়ে সেটা গ্র্যাজুয়ালিজমের মাধ্যমে আস্তে আস্তে পরিবর্তনটা হওয়া, এবং 1 বছর পরে একটা ঘোষণাপত্র পাওয়া এবং সংস্কারের বিষয়গুলো। আমরা ওকে। তো সংবিধান পুনর্লিখনের কথা বলেছি, এখন ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি আছেন ডক্টর আলী রিয়াজ স্যার, তিনিও পুনর্লিখনের কথা বলেছেন। কিন্তু সার্বিক বাস্তবতায় এবং এই যে স্থিতিশীলতা রক্ষার যেই একটা বৈশিষ্ট্য, বা এই জায়গা থেকেই এই ড্রাস্টিক চেঞ্জ বা এই পরিবর্তনের জায়গাগুলো ওইভাবে সম্ভব হয়নি, এবং সেটা একটা গ্র্যাজুয়াল পরিবর্তনের দিকে আসলে আমাদেরকে যেতে হয়েছে এবং ওকে। যেতে হচ্ছে। ওকে, সর্বশেষ প্রশ্ন, নির্বাচন। এই মুহূর্তে আমার কাছে যে ফটো কার্ডটা আমি দেখছি, সেটি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক তাকে উদ্ধৃত করছে একটা টেলিভিশন। সেটি বলছে, ঘোষণা দিচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কারণ নতুন সংস্কার বা নতুন সংবিধান কিছুই আমরা পাইনি। আমার যেই ভাই মারা গেছে তাকে ফেরত দিয়ে নির্বাচন দিতে হবে।
আমি আপনার কাছে প্রশ্নটি করতে চাই, এই কোটেশনটা আমি বললাম, আমি আপনার কাছে প্রশ্নটি করতে চাই যে আপনি কি মনে করেন নির্বাচন আসলে কবে হবে? কেউ কেউ ঘোষণা দিচ্ছেন, নাসিরউদ্দিন পাটোয়ারির ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন, অনেকেই বলছেন যে বলে বটে আসলে ইলেকশন হবে না, কিছু একটা বলে টলে এই সরকার আরো কিছুদিন রয়ে যাবে। আপনার কাছে কি মনে হয় না, নির্বাচন আমি কবে হবে? আমার আমি ব্যক্তিগতভাবে যদি বলি তাহলে আমি মানে ফেব্রুয়ারিতে ইলেকশন করার ক্ষেত্রে এই সরকারের কমিটমেন্ট আমি দেখেছি, এবং সেই উদ্দেশ্যে এই সরকার যে মানে কার্যক্রম, সকল প্রয়োজনীয় কার্যক্রম হাতে নিয়েছে। ইলেকশন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, চিঠি দেওয়া হয়েছে, এবং সরকারের মধ্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, তারপরে একটা ইলেকশনের প্রস্তুতির দিকে যাওয়ার সকল ধরনের যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এবং এর মধ্যে এই যে এখনো আমাদের জুলাই সনদটা হয়নি, চার্টার যেটা হওয়ার কথা সবার ঐকমত্যের ভিত্তিতে, এর মধ্যে এটাও আমি আশা করি যে এটা যদিও 8 আগস্ট করার একটা ইয়া ছিল, কিন্তু করা সম্ভব হয়নি। ঐকমত্য কমিশনের মেয়াদ 1 মাস বৃদ্ধি করা হয়েছে, আমি আশা করি 1 মাসের মধ্যে সেটাও হবে। সরকারের মধ্যে আমি এ ধরনের কোনো ইন্টেনশন দেখি নাই যে আসলে ফেব্রুয়ারির পরে এখানে কারো থাকার আসলে ইচ্ছা আছে, বা ফেব্রুয়ারির পরে ইলেকশন না দিয়ে আরো ক্ষমতায় থাকার কোনো প্রয়াস বা কোনো ইন্টেনশন আমি আমার জায়গা থেকে বা আমার অভিজ্ঞতা, আমার বোঝাপড়া থেকে আমি আসলে দেখি নাই। জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, সর্বশেষ প্রশ্ন একটি ল্যাজ। কয়েকদিন আগে বিএনপির চেয়ারপারসনের পিএস, মানে যিনি সাবেক সরকারি কর্মকর্তা ছিলেন, তিনি বলেছেন যে 8জন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তার কাছে রয়েছে, যেটি অবশ্য তা আপনার কাছে কি মনে হয়, তিনি যে 8জনের কথা বলেছেন এর মধ্যে আপনার নাম আছে? বা তিনি কার কথা বলেছেন? মানে ঘুরে ফিরে কি উপদেষ্টার এপিএস এর 200 কোটি টাকার কথাও ওইটার মধ্যে ঘুরে ফিরে আলোচনা হয়েছে। আমার মনে হয় বললে খুব স্পষ্ট ভাবে বলা উচিত, তার জন্য নাম বলতে তো কোনো সমস্যা নেই যদি ওনার কাছে অভিযোগ এবং প্রমাণ থাকে। এবং যদি দেখেন পরবর্তীতে বিএনপি থেকে প্রেস রিলিজ দেওয়া হয়েছে যে ওনার বক্তব্য বিএনপির বক্তব্য না, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনিও একটা প্রেস রিলিজ দেওয়ার মাধ্যমে এই বক্তব্যটাকে বিএনপির বক্তব্য বলে ডিনাই করেছেন। এবং আমার মনে হয় যে ওনার কাছে যদি অভিযোগ এবং প্রমাণ থাকে সেটা আরো স্পষ্টভাবে বলা উচিত। এখন তো সেই স্বাধীনতা আছে, এখন তো মানে সরকারকেও গালিগালাজ করা যায়, এখন তো কেউ কাউকে আর উঠায় নিয়ে যায় না। তো এখানে রাগঢাক রাখার তো কোনো কারণ নেই যদি ওনার কাছে থেকে থাকে। সরকারের গালিগালাজ বলে করা যায় না। সরকার আপনাকে গালিগালাজ করলে বা আপনাকে বকা দিলে বা আপনাকে সমালোচনা করলে নাকি জেল টেল দেওয়া হয়। কয়েকদিন আগে নাকি কি স্কুলের এক বাচ্চাকে জেল দেওয়া হয়েছে ফেসবুকে কি পোস্ট দেওয়ার কারণে। মানে এগুলি আপনারা, আমি এখন ওইটা আপনার জন্য প্রশ্ন ছিল না বলে ওইটা এরকম স্পেসিফিক না, কিন্তু আসলে উপদেষ্টাদের বিরুদ্ধে কথা বললে কি জেল হয় এরকম আপনি শুনছেন? বা প্রধান না উপদেষ্টা খালেদ ভাই, প্রতিদিনই তো হচ্ছে। এখন ফেসবুক খুলেই দেখা যাবে কেউ না কেউ সরকারকে অথর্ব সরকার বলতেছে, বা কোনো একজন উপদেষ্টাকে গালি দিচ্ছে। এই যে পাথর ইস্যু নিয়ে রেজওয়ানা আপার ব্যাপারে বলতেছে, বা আমার মন্ত্রণালয়ের কোনো ব্যর্থতা সফলতা এগুলো নিয়ে আমাকে গালি দিচ্ছে, এবং ট্যাগ করে করে, এই যে ট্যাগ করলে তো মেনশনে আসে, মেনশনে গিয়ে মাঝে মাঝে আচ্ছা, দেখি যে ট্যাগ করে করেও গালি দিচ্ছে। তো সেটা তো কিছু হচ্ছে না, বা যাই হোক, এখন তো ওই প্র্যাকটিসটাই সরকারের মধ্যে নাই। আপনার সঙ্গে লম্বা আলাপে আমরা অনেকগুলি বিষয় জানতে পারলাম। আপনার বিষয়েও জানতে পেরেছি, আমরা মন্ত্রণালয়ের বিষয়ে জানতে পেরেছি, আপনার এলাকা নিয়েও জানতে পেরেছি। তবে আমার মনে হয় জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, এটা আমার ধারণা, আপনার এই সাক্ষাৎকারটি বা আপনার সাথে এই আলোচনাটি, কথোপকথনটি যদি মুরাদনগরের মানুষ দেখে থাকেন, তারা আপনার অবস্থানটা একদম স্পষ্ট জানবেন। এবং হয়তো ওইখানে যিনি বিএনপির নেতা আছেন জনাব কায়কোবাদ, উনি খুব খুশি হবেন যে আপনি আসলে ওইখানে মানে প্রতিদ্বন্দ্বিতা করছেন না, বা আপনার উদ্দেশ্য সেখানে নির্বাচন করা নয়। এছাড়াও আরও অনেকগুলি বিষয়, সরকারের ভিতরে ক্ষমতার কেন্দ্র, সামরিক বাহিনীর অবস্থান, কাগজে কলমে নানা বিষয়ে আপনি কথা বলেছেন। আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি একটু যোগ করতে পারেন, তার আগে আমি আপনাকে অনেক ধন্যবাদ দিয়ে রাখি। অবশ্যই এই মুহূর্তে, হ্যাঁ জি, আপনি শেষ করেন। এই মুহূর্তে বাংলাদেশ একটা মানে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সময় পার করছে, এবং এই বিগত এই 1 বছর বাংলাদেশের এবং জুলাই গণঅভ্যুত্থানের পরে মানুষের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা এবং রাজনীতি নিয়ে কথা বলার যে পরিবেশ এবং ইয়ে তো প্র্যাকটিসটা তৈরি হয়েছে, আমি মনে করি এটা বাংলাদেশের গণতন্ত্র এবং ভবিষ্যতের জন্য খুব ভালো একটা বিষয়। এবং আমি প্রত্যাশা করব বাংলাদেশের জনগণের কাছ থেকে যে এটা এভাবেই সামনের দিনেও থাকবে, বাংলাদেশের মানুষ কথা বলবে,
কোনো সাপ্রেশনে তারা আর দমে যাবে না, এবং বাংলাদেশে এই যে গণতান্ত্রিক পরিবেশ যেখানে বাক স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ গুলো সঠিকভাবে প্র্যাকটিস গুলো করা যায়, এই পরিবেশটা সামনের দিনও থাকবে। এই জন্য আমার আহ্বান থাকবে সকল স্টেক হোল্ডার, রাজনৈতিক বা সামাজিক স্টাবলিশমেন্ট থেকে শুরু করে সবাই একটা ইতিবাচক এবং সুন্দর বাংলাদেশ গড়ার জন্য একসাথে কাজ করবে। জনাব আসিফ সজীব ভাইয়া, আমরা দর্শকদের